আমার কোন স্টুডেন্টস যখন আমাকে কোশ্চেন করবে তখন কিন্তু আমি ওই স্টুডেন্টকে স্যাটিসফাই করতে পারবো না, কারণ ওই বিষয়টাতে ডেপথ আমি করে আসিনি। রিসার্চ যদি আসতাম, আমাকে পড়াশোনার ডেলিভারি দেওয়ার যে বিষয়টা সেটা আরো ডেভেলপ করতো। পাবলিক স্পিকিং তাহলে এই কাজটাতে একটা পার্টিসিপেন্টকে অ্যালাউ করে, সেটা হচ্ছে কি রিসার্চ স্কিলটা বাড়ায়। তারপর বলছে স্ট্রঙ্গার ডিডাকটিভ স্কিল। একটা বিষয়ে কথা বলতে গেলে এক চোখা বা পক্ষপাতিত্ব মূলক কথাবার্তা কিন্তু বলা যাবে না। ডিডাকটিভ স্কিল মানে হচ্ছে পক্ষেও কথা বলতে হবে, বিপক্ষেও কথা বলতে হবে। পক্ষের যুক্তিগুলো কি কি, বিপক্ষের যুক্তিগুলো কি কি, উভয়টা বলে এরপরে আমি কোন দিকে এগ্রি করছি, কোন দিকে আমি ঝুঁকে পড়ছি, এই বিষয়টা কনক্লুশন করব। তাহলে এই যে পজিটিভ সাইড, নেগেটিভ সাইড, এই দুটো অ্যানালিসিস করার পাওয়ারটা আমাকে কে দেবে? পাবলিক স্পিকিং এর মাধ্যমে দেবে। হচ্ছে অ্যাবিলিটি টু অ্যাডভোকেট ফর কজেস। আমরা যে কোনো কারণ, যেটা আমি বিশ্বাস করি, যে বিষয়ে কথা বলতে, সেই বিষয়ে অ্যাডভোকেসি করার জন্য, অর্থাৎ তার পক্ষে জনমত তৈরি করার জন্য কিন্তু পাবলিক স্পিকিং খুবই বেশি জরুরি। তারপরে বলছে ডেভেলপ ইওর ভোকাবুলারি এন্ড ফ্লুয়েন্সি। এই যে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলবো, মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় যদি আমতা আমতা করি, কথা বলতে গেলে আটকে যায়, শব্দ খুঁজে না পায়, তাহলে তো তখন আমাদেরকে মানুষ পাত্তা দেবে না, যেটাকে আমরা বলি, অর্থাৎ গুরুত্ব দেবে না, আমাদের কথাটাকে তারা ইম্পর্টেন্ট বলে মনে করবে না। তারা মনে করবে তখনই যখন আমাদের কথা দিয়ে আমি তাদের মনে দাগ কাটতে পারবো। এবং এই যে মানুষের সামনে কথা বলার জন্য হলেও কিন্তু আমার ভোকাবুলারিটা অনেক স্ট্রং থাকা দরকার, কারণ আমি যদি বারবার একই শব্দ ব্যবহার করি তাহলে কিন্তু আমার অডিয়েন্স যারা, আমার কথা যারা শুনবে, তারা একঘেয়েমিতে ভুগবে, তাদের অ্যাটেনশন তারা হারিয়ে ফেলবে। তো এই কারণে পাবলিক স্পিকিং এ আমাদের ভোকাবুলারি আমরা স্ট্রং করি এবং কথা বলার যে ফ্লুয়েন্সিটা, কত সুন্দর করে, কত দ্রুত অল্প সময়ে অনেক ইনফরমেশন ডেলিভারি দিতে পারবো, এই ব্যাপারটা কিন্তু আমাকে এনেবল করে কে? পাবলিক স্পিকিং। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেবলমাত্র পাবলিক স্পিকিং দিয়েই কি এই বিষয়গুলো করা সম্ভব? না, দেয়ার আর লটস অফ অপশনস, অনেক অপশন আছে। তার মধ্যে একটা অপশন হচ্ছে পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং জনপ্রিয় এবং কমন একটা প্ল্যাটফর্ম হওয়ার পিছনে কারণটা হচ্ছে এটা খুবই র্যান্ডম এবং ইনস্ট্যান্টেনিয়াস। অর্থাৎ হচ্ছে পাবলিক স্পিকিং এ ইউজুয়ালি কি করা হয়, একটা টপিক দেওয়া হয়, সেই টপিকটার জন্য 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট সময় দেওয়া হয় ভাবানো না দেখে দেখে। আমরা ট্রেডিশনাল প্রেজেন্টেশন যেমন করি, আমাদের বা আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে স্লাইড থাকে, আমরা সেগুলো দেখে বলি, বাট পাবলিক স্পিকিং এ মোস্ট অফ দা টাইম এরকম কিছুই থাকে না। আমরা আমাদের আমরা আমাদের আমাদের চিন্তা ভাবনাগুলো আমাদের মুখের ভাষায় সুন্দর করে পরিশীলিত ভাবে প্রকাশ করি। এবং এখানে যেহেতু বেশি সময় আগে থেকে পাওয়া যায় না যে মুখস্থ করে একটা জিনিস বাসা থেকে ভালোভাবে মুখস্থ করে আসব, এখানে মুখস্থ বিদ্যা দিয়ে দেবো, এই সুযোগটা কিন্তু সচরাচর পাবলিক স্পিকিং এ দিয়ে দেওয়া থাকে না। অনেক সময় অনেকগুলো টপিক হয়তো দিয়ে দেওয়া থাকে, সেখান থেকে আমরা পার্টিকুলার একটা টপিকের উপর কথা বলতে পারি, কিন্তু কোনটা হবে যেহেতু আগে থেকে জানা থাকে না, তো সেই কারণেই আমরা কি করি, প্র্যাকটিসের মাধ্যমে, বারবার কথা বলার মাধ্যমে আমাদের ভোকাবুলারি এবং ফ্লুয়েন্সিটা আমরা ডেভেলপ করি। এইরকম আরো অনেক 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 সুবিধা আছে যেটা পাবলিক স্পিকিং এর মাধ্যমে আমরা অর্জন করতে পারি। যার পাবলিক স্পিকিং এর এক্সপেরিয়েন্স আছে, এক্সপার্টাইজ আছে, সে কিন্তু তার প্রেজেন্টেশনে, সে কিন্তু তার ভাইভাতে, ভবিষ্যতে তার ইন্টারভিউতে অনেক ভালো থাকে। কেন ভালো করার থাকে? কারণ হচ্ছে বলতে বলতে স্বচ্ছ হয়ে যায়, সে কমফোর্টেবল ফিল করে, তার কাছে এটা আর খুব বেশি ডিফিকাল্ট জিনিস মনে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে কেবলমাত্র পাবলিক স্পিকিং এটা আমাদের পার্সোনাল লাইফে বলে নয়, আমাদের ইনশাআল্লাহ ভবিষ্যতে প্রফেশনাল লাইফেও অনেক কাজে। তো তার মানে বোঝা গেল যে পাবলিক স্পিকিংটা আমাদের জন্য কতটুকু দরকার, কতটুকু ইম্পর্টেন্ট। এইবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের স্লাইড দেখা যাচ্ছে কি? জি স্যার। যাচ্ছে? জি স্যার। ওকে, আশা করছি আমি সবাই দেখতে পাচ্ছেন। যদি কেউ দেখতে না পেয়ে থাকেন মডারেটরকে জানান, তিনি আমাকে ইনফর্ম করলে
আমি আবার চেষ্টা করব, বাট হোপফুলি এখন সবাই দেখতে পাচ্ছেন। ওকে, ক্যান আই স্টার্ট নাও? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো হাওয়ার উপর দিয়ে বলছিলাম আপনারাও শুনছিলেন, বাট আসলে কোথা থেকে বলছিলাম সেটা বুঝতে পারছিলেন না, মনে মনে ভাবছিলেন যে গন্ডগোলটা কোন জায়গায়। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি স্লাইড থেকেই বলছিলাম, আমি দেখতে পাচ্ছিলাম না, বাট আপনারা আমি দেখতে পাচ্ছিলাম, আপনারা পাচ্ছিলেন না। হ্যাঁ, আমি এখান থেকেই কথাগুলো বলেছিলাম যে পাবলিক স্পিকিং আমার কনফিডেন্স লেভেল বাড়াবে, আমার রিসার্চ স্কিল বাড়াবে, স্ট্রঙ্গার ডিডাকটিভ স্কিল মানে হচ্ছে পক্ষে বিপক্ষে দুই দিকে নিউট্রাল ভাবে চিন্তা ভাবনা করার ক্যাপাবিলিটিটা বাড়াবে, অ্যাবিলিটি টু অ্যাডভোকেট ফর কজেস নির্দিষ্ট একটা দিকে মানুষকে কিভাবে কনভিন্স করা যাবে সেই ব্যাপারটার একটা স্কিল আমাকে তৈরি করে দেবে কে? পাবলিক স্পিকিং। তারপরে বলছে ভোকাবুলারি এবং ফ্লুয়েন্সি, এই দুটো পাবলিক স্পিকিং অনেক বেশি অ্যাকিউমুলেট করবে। এরকম অনেক গুলো কারণ আছে যেগুলো আমরা পাবলিক স্পিকিং এর জন্য পজিটিভ রিজন হিসেবে মনে করতে পারি। পাবলিক স্পিকিং এর এলিমেন্টস গুলো কি কি? স্পিকার, মেসেজ, চ্যানেল, লিসেনার, ফিডব্যাক, ইন্টারফারেন্স, সিচুয়েশন ও এনভায়রনমেন্ট, যেগুলোকে আমরা বলছি যিনি কথা বলছেন, যে বিষয়ে কথা বলছেন, যে মাধ্যমে কথা বলছেন। লিসেনার বলতে আমরা অডিয়েন্সকে বোঝাচ্ছি। ফিডব্যাক, এই যে আমি কথা বলে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু শুনছেন, তাহলে আমাকে জানালেন, এটা হচ্ছে আপনাদের পক্ষ থেকে ফিডব্যাক। ইন্টারফারেন্স হচ্ছে মাঝখানে ইলেকট্রিসিটি চলে গেল, ওয়াইফাই বন্ধ, মাঝে প্রবলেম হয়ে গেল। এরপর আসতে পারে সিচুয়েশন, কোন এনভায়রনমেন্টে কি কারণে আমরা কথাগুলো বলছি, সেগুলো আমাদের পাবলিক স্পিকিং এর জেনারেল এলিমেন্টস। আচ্ছা, পাবলিক স্পিকিং এ আমি আমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো দেওয়ার আগে বা বিষয়গুলো বোঝানোর আগে কিছু ফান্ডামেন্টাল ডিসকাশন করছিলাম। 5টা স্টেজ আছে পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে। আপনি যদি পাবলিক স্পিকিং করতে চান, অনেক ধরনের স্ট্র্যাটেজি আপনি ফলো করতে পারেন, তবে জেনারেলি এই 5টা স্টেপ সচরাচর সবার কাছেই থাকে। 1 নাম্বার স্টেপটা কি হচ্ছে রিসার্চ এন্ড প্রিপারেশন। অনেক সময় দেখা যায় যে টপিক গুলো আগে থেকে বলে দেওয়া হয়। স্ট্যাটিস্টিক্স দেশ বর্তমানে পৃথিবীতে দুর্নীতির সূচকে কোথায় অবস্থান করছে, 5 বছর আগে কোথায় ছিল, ভবিষ্যতে কি হতে পারে, বিষয়গুলো আপনি ঘাটাঘাটি নিয়ে যে পড়াশোনা করবেন, এই স্টেজটাকেই বলা হচ্ছে রিসার্চ এন্ড প্রিপারেশন। তারপরে বলছে টেইলরিং ইউর স্পিচ অ্যাকর্ডিংলি, সেই অনুযায়ী আপনি আপনার বক্তব্যটা ঠিক করবেন। বক্তব্যটা ঠিক করবেন কিভাবে হচ্ছে আপনি যাদের সামনে দাঁড়িয়ে কথা বলবেন তাদের ডিমান্ড অনুযায়ী আপনি যদি এমন হয় যে লেভেলের ছেলেমেয়েদের সামনে দাঁড়িয়ে কোন একটা বলেন, আপনি যদি ভাষা ব্যবহার করেন, কিছুক্ষণ বাংলা কিছুক্ষণ ইংরেজিতে বলেন, তাহলে কিন্তু তারা নাও বুঝতে, অনেক কিছু তারা মিস করবে। বাট আপনি ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্টদের সামনে দাঁড়িয়ে যখন কথা বলবেন তখন আপনার কোয়ালিটি হবে একরকম, আবার সম্পূর্ণ ডিফারেন্ট একটা অডিয়েন্সের সামনে দাঁড়ালে তখন আপনার বক্তব্যের কোয়ালিটি হবে আরেক রকম। তো এই কারণে বলা হচ্ছে যে অ্যাকর্ডিংলি আপনি আপনার স্পিচটাকে টেইলর করবেন, দর্জির মতো, যেখানে যে ধরনের মডিফিকেশন প্রয়োজন সেই কাজটা করবেন। 3 নাম্বার স্টেপসটা হচ্ছে প্র্যাকটিসিং এন্ড প্র্যাকটিসিং। আপনি যে কথাগুলো আপনি কিন্তু নকল করতে পারবেন না। তার মানে কি, অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে ছোট ছোট টুকরো দেখে, কাগজের টুকরো দেখে তো কথা বলতে পারবেন না, সেটা খুবই দৃষ্টিকটু দেখায়। তার মানে আপনাকে আপনার মেমোরি থেকে বলতে হবে। তো সেই বিষয়টা কিভাবে সম্ভব? সেই বিষয়টা প্র্যাকটিসের মাধ্যমে সম্ভব। বারবার 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 করে আপনি আপনার টপিক গুলো প্র্যাকটিস করবেন। কোথায় প্র্যাকটিস করবেন? আপনি আপনার বাসায়, আপনি আপনার মেসে, আপনি আপনার হলে, যে যেখানেই থাকুন না কেন সেই জায়গায় আপনি প্র্যাকটিস করবেন। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন, মোবাইলে ফ্রন্ট ক্যামেরা অন করে কথা বলবেন। কথা বলার সময় আপনার আপনি নিজেই খেয়াল করবেন। একজনের বেশি মানুষ হলে সেখানে শব্দ কারণ কি, কারো আপনি আপনার নিজের পিছনে পার্সোনাল ডেভেলপমেন্টের পিছনে সময়েছেন, প্র্যাকটিস করেছেন। তারপরে 4 নাম্বার হচ্ছে সাউন্ড ডেলিভারি উইথ ভিজুয়াল। এখানে সাউন্ড বলতে শব্দ বুঝায়নি, এখানে সাউন্ড বলতে পারফেক্ট চটে ডেলিভারি দিচ্ছেন। এই যে আমি কথা শুরু করে কখনো ক্যামেরা, পাবলিক স্পিকিং যখন যাবেন একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন, আপনি খুব ভালো স্পিকিং করতে পারেন, খুব চমৎকার কথা, কিন্তু যেখানে কথা বলতে গেলেন দেখা গেল সেখানে মাইক্রোফোনের সমস্যা। আপনার চমৎকার কথাগুলো মাইক্রোফোনের যে বিচিত্র শব্দ, খুব কান বাজে এরকম একটা শব্দ আপনাদের কারণে ঢুকে গেল, অডিয়েন্সরা বিরক্ত হলো, অথচ এখানে আপনার কিছু, অথবা যে রুমে কথা বলছেন এখানে মাইক্রোফোন নেই, আপনার
ভয়েস দিয়ে কথা হচ্ছে, বাট আপনার গলায় আগের দিন বা কোনো কারণে ঠান্ডা লেগে গেছে, আপনার পরিষ্কার শোনা যাচ্ছে, তার মানে আপনাকে আগে প্রিপারেশন নিতে হবে। যেখানে কথা বলবেন একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন যে পাবলিক স্পিকিং যে কম্পিটিশনই হোক বা যেখানেই কথা বলতে যান না কেন, আপনি সুযোগ পেলে একবার ডেমো করে দেখবেন। অর্থাৎ হচ্ছে হ্যাঁ হ্যালো চেক 1 2 3 4 মাইক দিয়ে টেস্ট করে দেখবেন। এটা আপনার ফর্মাল স্পিকিংটা, ফর্মাল প্রেজেন্টেশন না, সব ঠিকঠাক আছে কিনা সেটা চেক করে নেওয়া। অ্যাকচুয়ালি আমি কি নিয়ে লাস্ট কথা বলছিলাম, কেউ একজন বলুন। অ্যাকচুয়ালি আমি জিজ্ঞেস করি, আমি এখানে স্ক্রিনে নাম দেখতে পাচ্ছি, বলবেন না, সবাই বলবেন, আমি জিজ্ঞেস করি আপনাদের অ্যাটেনশন লেভেলটা দেখি। মিস্টার আব্দুল কালাম, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিস্টার আব্দুল কালাম, মিস্টার আব্দুল কালাম আমার কথা শুনতে পাচ্ছেন না। মুন্নি চৌধুরী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আপনাকে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি লাস্ট কি বিষয়টা নিয়ে কথা বলছিলাম? আমি আপনাদের অ্যাটেনশন লেভেলটা চেক করছিলাম, কথা শুনতে পাচ্ছেন বটে, কিন্তু এখন তো রেসপন্স পাচ্ছি না। দিদার হোসেন, মিস্টার দিদার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। লাস্ট কি নিয়ে কথা বলছিলাম বলুন দেখি। স্যার আপনি সাউন্ড ডেলিভারি কথা বলছেন, প্লাস হচ্ছে যে একজন স্পিকার যখন কথা বলবে তখন হচ্ছে সবকিছু পারফেক্ট কিনা, আগে হচ্ছে যে মাইক্রোফোনের সমস্যা আছে কিনা সবকিছু দেখে পরে তার স্পিচটা ডেলিভার করবে। ভেরি গুড, ভেরি গুড। এই যে দেখুন, আমি যে আপনাদের সাথে আজকে একটা সেশন করছি, আমি কিন্তু এই কাজটা করিনি বলে আমি অপরাধ স্বীকার করে নিচ্ছি, আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সেটা হচ্ছে করিনি বলেই কিন্তু মাঝখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, অডিও প্রবলেম হচ্ছে। এই যে ব্যাপারটা হতো না যদি না আমি আগে একবার চেক করে নিতাম যে হ্যাঁ মিটিংটাতে আগে একবার জয়েন করে নিয়ে সব ঠিক আছে কিনা যদি আমি চেক করে নিতাম, তাহলে কিন্তু তখন সেই ব্যাপারটা হতো না। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি আবার আমার প্রেজেন্টেশনে যাচ্ছি, একটু আমাকে সময় দিন। আমি আগে যতটুকু ডিসকাশন করেছিলাম সেখানটায় ফেরত যাচ্ছি। হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কি এখন? 5 স্টেজেস অফ পাবলিক স্পিকিং। জি স্যার দেখতে পাচ্ছি। জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে হ্যাঁ বুঝতে পেরেছি, সাউন্ড ডেলিভারি উইথ ভিজুয়াল এইডস। এরপরে লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে হ্যান্ডলিং দ্য কিউ এন্ড এ। অর্থাৎ হচ্ছে আমার যারা অডিয়েন্স ছিল বা আপনাদের যারা অডিয়েন্স থাকবেন, তারা আপনার কথাটা বুঝতে পেরেছেন কিনা, আপনার পিছনে যে মেসেজ সেটা তারা ধরতে জিজ্ঞেস করবেন। অথবা এমন অনেক সময় হতে পারে এই যে প্যানেল অফ জাজ থাকবেন, তারা দেখবেন, তারা আপনাকে কোয়েশ্চেন করতে পারেন। তাহলে এই 5টা হচ্ছে পাবলিক স্পিকিং এর জন্য, এবং মোটা দাগে কম বেশি সবাইকে ইউজুয়ালি সেটা অনুসরণ করতে হয়। পাবলিক স্পিকিং অনেক রকম হতে পারে, সিরিমোনিয়াল স্পিকিং হতে পারে, কোন একটা প্রোগ্রামকে কেন্দ্র করে, ডেমনস্ট্রেটিভ স্পিকিং হতে পারে, অর্থাৎ আপনি কোন একটা পার্টিকুলার প্রেজেন্টেশন করছেন টপিকে, রুমেটিভ স্পিকিং হতে পারে, এখানে আপনি রিলেভেন্টটা বলছেন। লাস্ট ওয়ান হচ্ছে পারসুয়েসিভ স্পিকিং। এটা মানে হচ্ছে আপনার মতামত আরেকজনকে আপনি জানাচ্ছেন এবং তাকে কনভিন্স করার চেষ্টা করছেন। তার মানে 4 রকমের পাবলিক স্পিকিং আছে। একটা হচ্ছে সেরেমোনিয়াল স্পিকিং, তার মানে এগুলো আসলে কম্পিটিশনের বেসিসে আমরা বলছি না। জেনারেলি যদি বলি যে পাবলিক স্পিকিং কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, সেক্ষেত্রে আমরা বলছি সেরেমোনিয়াল স্পিকিং। এই যে বিভিন্ন অনুষ্ঠান হয়, শোক দিবসের অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান বা নানা ধরনের অনুষ্ঠান, এখানে বক্তা দেখে দেখে তো বলেন না, মুখস্থ কথাই বলেন, সেগুলোকে আমরা বলি সেরেমোনিয়াল স্পিকিং। ডেমনস্ট্রেটিভ স্পিকিংটা হচ্ছে আমরা কি করি, প্রেজেন্টেশন দেই, সেটাকে আসলে এক ধরনের ডেমনস্ট্রেটিভ স্পিকিং বলে। ইনফরমেটিভ স্পিকিংটা হচ্ছে যখন কোন একটা প্রজেক্ট সম্পর্কে বা কোন একটা পার্টিকুলার টপিক সম্পর্কে ইনফরমেশন সহ যে ইনফরমেশন গুলো অডিয়েন্সের কাছে আগেই দিয়ে দেওয়া হয়,
এটাকে বলা হয় ইনভিট স্পিকিং। আর লাস্ট ওয়ানটা হচ্ছে পারসুয়েসিভ স্পিকিং। এই যে যেমন এখন আপনারা পত্র পত্রিকায় বা ফেসবুকে ঢুকলে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের ডিবেট হচ্ছে, তারা ভিন্ন ভিন্ন জায়গায় ইলেকশনের ক্যাম্পেইন করছে, সেই ক্যাম্পেইন গুলোতে তারা কথা বলছে। তাহলে এই ব্যাপারটাকে বলা হচ্ছে পারসুয়েসিভ স্পিকিং, অর্থাৎ কথার মাধ্যমে মানুষকে মুগ্ধ করার চেষ্টা, মানুষকে কনভিন্স করার চেষ্টা। তাহলে এগুলো হচ্ছে আমাদের পাবলিক স্পিকিং এর টাইপ। আচ্ছা, এবার আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাবলিক স্পিকিং ভালো করতে গেলে বা একজন ভালো পাবলিক স্পিকারের কি কি ধরনের গুণাবলী থাকা দরকার বা কি কি কোয়ালিটিস গুলো থাকতে হবে। প্রথমে বলছে ক্লিয়ার আর্টিকুলেশন, যে বিষয়টা নিয়ে আপনি কথা বলবেন সেই বিষয়টা সম্পর্কে আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে। আপনি গোজামিল দিয়ে তথ্য দিতে পারবেন না, অথবা ভুল তথ্য দিতে পারবেন না, অথবা না জেনে কথা বলতে পারবেন না। আপনি যখন কোনো একটা বিষয়ের উপর ভালো মতো রিসার্চ করে এসে, পড়াশোনা করে এসে কথা বলবেন, তখন তাকে বলা হবে ক্লিয়ার আর্টিকুলেশন। তারপরে বলছে এনগেজিং প্রেজেন্টেশন স্টাইল। এটার মানেটা হচ্ছে কথা বলি আমরা পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে অনেক সময় দেখি অনেকেই কথা বলি কিরকম, ডায়াসে যায়, ডায়াসে যে এইভাবে করে বলে, এবং কথার মধ্যে না আছে প্রাণ, কথার মধ্যে না আছে স্টাইল। কথাগুলো শুনলে মনে হয় যে মুখস্থ বিদ্যা জাস্ট এখানে এসে বলে যাচ্ছে। তার মানে এটা দৃষ্টিকটু, অর্থাৎ এটা শুনতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তার মানে শুনতে ভালো লাগা, দেখতে ভালো লাগা, এটাকেই বলা হচ্ছে এনগেজিং প্রেজেন্টেশন স্টাইল। অর্থাৎ কথা বলা দেখলেই, কথা বলার ভঙ্গি দেখলেই মনে হবে আরে বাবা এই মানুষটা তো দেখি ভালো কথা বলতে পারে, কি বলে শুনি, এই যে অ্যাটেনশন ক্রিয়েট হবে, এটাকে বলা হচ্ছে এনগেজিং প্রেজেন্টেশন স্টাইল। তারপরে বলছে সেইং দ্য নিডস অফ দ্য অডিয়েন্স, যাদের উদ্দেশ্যে কথা বলবেন তাদের নিডস আপনাকে বুঝতে হবে। যেমন এই ব্যাপারটা একটা উদাহরণ দেয় তাহলে আপনারা বুঝতে পারবেন কেমন। যখন ইন্টারভিউ দিতে যান, যখন ভাইভা যান, যখন আপনারা পাবলিক স্পিকিং করতে যান বা কোনো একটা কম্পিটিশন জয়েন করেন, আপনার মডারেটর বা আপনাদের অডিয়েন্স বলে লাউডার, আর একটু জোরে বলুন, কিন্তু আপনার ভলিউম পারে না। কারণ কি? কারণ হচ্ছে হয় অ্যাটেন্সের অভাব, না হলে আপনি কথাই বলেন লো কিতে, অর্থাৎ হচ্ছে আপনার ভলিউম ভয়েস অতটুকুই। তার মানে আপনাকে আসলে আপনার অডিয়েন্সকে উইথ মাইক অর উইদাউট মাইক, এই মাইক্রোফোন সহ হোক বা ছাড়া হোক, অডিয়েন্সের কথা পর্যন্ত যাতে আপনার কথা পৌঁছায়, এই ব্যাপারটা আপনাকে এনশিওর করতে হবে। এবং একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন যে ইলেকট্রিসিটির কোনো অভাব নাই। তার মানে আপনার পাবলিক স্পিকিং এর আপনার প্রেজেন্টেশনের কোনো মুহূর্তে ইলেকট্রিসিটি চলে যেতে পারে। তখন যদি আপনি কন্টিনিউ করতে হয় তাহলে মাইক্রোফোন ছাড়া সবাই আপনার শুনতে পাবে কিনা এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে প্র্যাকটিস করে আপনার ভয়েসটাকে পরিষ্কার করবেন। এবং আসলে এই ব্যাপারটা একটু ডিফিকাল্ট যে হ্যাঁ ভয়েস কতটুকু বাড়ানো যায়, মানুষের শক্তিরও তো একটা লিমিট আছে। বাট একটা ব্যাপার, যদি অডিয়েন্স নীরব থাকে তখন ভয়েস খুব বেশি বাড়ানো লাগে না। কিন্তু যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শব্দ উচ্চারণটা, প্রোনাউন্সিয়েশনটা পরিষ্কার হবে এবং অডিয়েন্স যাতে ক্লিয়ারলি বুঝতে পারে সেভাবে ডেলিভারি দিতে হবে। তারপরে বলছে মেইনটেইনিং আই কন্টাক্ট উইথ দ্য অডিয়েন্স। আমরা প্রায় সময় এই কথাটা শুনি যে স্যার এমনিতে অনেক কথা বলতে পারি, এমনিতে পেটে অনেক কিছু জমা আছে, কিন্তু বুক ফাটে, যখন প্রেজেন্টেশন দিতে যাই মুখ ফাটে না, সব কথা বুকের মধ্যে জমা থেকে যায়, আমরা বলতে পারি না, একজনের সামনে হোক অথবা 10 জনের সামনেই হোক। এই সমস্যাটা আমরা প্রায় সময় শুনি যে ভয় লাগে, বুক দুরু দুরু করে, বা আমরা কনফিডেন্স পাই না যে এত মানুষের সামনে কিভাবে কথা বলবো, অথবা মনে হয় যে সব পারবো, কিন্তু যখন ক্লাসের সামনে যেয়ে দাঁড়ায়, যখন ডায়াসে যেয়ে দাঁড়ায়, তখন মনে হয় কি পড়েছে আল্লাহ, মানুষ কিছুই মনে পড়ছে না, এরকম ব্যাপার। তাহলে এই জিনিসটা কিন্তু দূর করতে হবে। এটাকে বলা হয় স্পিচ ফ্রাইট অথবা পারফরম্যান্স অ্যাংজাইটি। এই ব্যাপারটা খুবই কমন, যে কোনো মানুষের এটা থাকাটা খুবই স্বাভাবিক, এবং এটা থেকে বের হয়ে আসার, এটা থেকে অতিক্রম করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইজি পদ্ধতি হচ্ছে বারবার বারবার করে প্র্যাকটিস করা। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে আই কন্টাক্ট করতে হবে। কার সাথে? অডিয়েন্সের সাথে। আই কন্টাক্ট মানেই হচ্ছে চোখে চোখে তাকিয়ে থাকতে হবে সেরকম ব্যাপার কিন্তু নয়। আপনার চোখ ডান দিক থেকে বাম দিক থেকে এইভাবে সামনে থেকে পিছনে রোলিং করবে। এখন যার দিকে তাকাচ্ছেন তার চোখে চোখ রাখতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়, কিন্তু আপনার চোখ যাতে আসমানেও না থাকে
পাতালেও না থাকে। আর অডিয়েন্সের দিকে যাতে আপনার আই কন্টাক্ট থাকে, সেটাও আবার ছেলে হলে মেয়েদের রোয়ের দিকে তাকাবেন না, মেয়ে হলে ছেলেদের রোয়ের দিকে তাকাবেন না, এই ধরনের ব্যাপার কিন্তু হওয়া যাবে না। পুরো অডিয়েন্সটার দিকেই আপনাকে তাকাতে হবে, ঘুরে ফিরে জাজদের দিকে তো অবশ্যই। তার মানে বোঝা গেল যে পাবলিক স্পিকিং এর জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে আই কন্টাক্টটা অবশ্যই মেনটেন করতে হবে। তারপরে যেটা বলছে সেটা বলছে মডুলেটিং ভোকাল টোন টু এমফাসাইজ, অর্থাৎ যে বিষয়টার উপর আপনি জোর দেবেন সেই বিষয়টা বলার সময় কনফিডেন্স নিয়ে আপনার গলার ভয়েস রেইজ করে, দুঃখের কথা যখন বলবেন তখন গলার মধ্যে কষ্ট কষ্ট ভাব থাকবে, আবার যখন আনন্দের কোনো ইনফরমেশন দেবেন, গর্বের কোনো ইনফরমেশন দেবেন, তখন সেখানে আপনার কণ্ঠের মধ্যে গর্বের এক্সপ্রেশনটা থাকতে হবে। সকাল থেকে পর্যন্ত যদি একই টোনে কথা বলেন, আপনার অডিয়েন্স কিন্তু বুঝতে পারবেন না যে কোন ইস্যুটা নিয়ে আপনার কোন ধরনের এক্সপ্রেশন, সেটা কিন্তু তারা বুঝতে পারবে না। তার মানে আপনাকে এমফাসাইজ করতে হবে আপনার ভোকাল টোনের উপর। আপনি কাউকে ভালোবাসার জন্য প্রপোজাল দিতে যাবেন, তাকে যদি বলেন আমি তোমাকে কিন্তু ভালোবাসি, এভাবে বললে কিন্তু সে কোনোদিনও অ্যাকসেপ্ট করবে না, কারণ তার ইমোশন লেভেলটা আপনাকে বুঝতে হবে এবং আপনার ভোকাল টোনকে ওভাবে কন্ট্রোল করতে হবে। অর্থাৎ সিচুয়েশন টু সিচুয়েশন, পয়েন্ট টু পয়েন্ট, এনভায়রনমেন্ট টু এনভায়রনমেন্ট আপনার গলার ভয়েসটাকে ওঠানামা করিয়ে আপনি আপনার কথাটা আপনার অডিয়েন্সকে বোঝাতে হবে। টাইমিং দ্য স্পিচ ইন অ্যাডভান্স, এটা অত্যন্ত প্রচলিত একটা সমস্যা। অনেক কিছু জানেন, অনেক কিছু শিখে এসেছেন, অনেক কিছু মনে রেখেছেন, 2 মিনিটে 10 মিনিটের কথা বলতে চান, এই কাজটা কখনোই করবেন না। আপনি খেয়াল করবেন 2 মিনিটে 10 মিনিটের কথা না, আপনি খেয়াল করবেন 10 মিনিটের কথা কিভাবে 2 মিনিটে আপনি বলতে পারেন। তার মানে আপনাকে সামারাইজ করতে হবে, যে সময়টা আপনাকে দেওয়া হয়েছে সেই সময়টার ম্যাক্সিমাম ইউজ আপনাকে করতে হবে, যে কতটুকু ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আপনার জন্য জরুরি, যে অংশটুকু বাদ দেওয়া যায় সেগুলো বাদ দিয়ে দিবেন, যেগুলো অবশ্যই বলা লাগে সেগুলোই বলবেন। টাইমিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় দেখা যায় যে অংশটুকু আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন, ভালো বলতে পারেন, সেই অংশটুকুই বলতে পারেন, আউট হয়ে যায়। তার মানে মনে রাখতে হবে যে টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছে প্রোভাইডিং কম্পেলিং এভিডেন্স, আপনার কথা হাওয়ার উপর দিয়ে বললে হবে না, আপনাকে এভিডেন্স দিতে হবে। আপনি যদি বলেন হ্যাঁ বাংলাদেশে দুর্নীতি বেড়ে যাচ্ছে, এই কথাটার পেছনে আপনার এভিডেন্স কি, যে হ্যাঁ টিআইবি বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এরকম ভাবে এই ধরনের স্টেটমেন্ট দিয়েছে, পার্সেন্টেজটা এত, বাংলাদেশের সূচকে এই পরিমাণ অবস্থান, এইরকম আপনার প্রতিটা লজিকের পিছনে, আর্গুমেন্টস এর পিছনে আপনাকে এভিডেন্স দিতে হবে। আর লাস্ট ওয়ান হচ্ছে কন্ট্রোলিং পারফরম্যান্স অ্যাংজাইটি এন্ড সো অন। এই বিষয়টা সবার শেষে বললেও এই বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি একটু আগেই বলেছি যে আপনার ইমোশনটা, আপনার যে ভয় পাওয়ার বিষয়টা, আপনার নার্ভাসনেসটা কিন্তু আপনাকে কাটিয়ে উঠতে হবে। সেটা কিন্তু আপনাকে আরেকজনে কাটাতে পারবে না, আরেকজনে 1000 বার বলেও আপনাকে বোঝাতে পারবে না। এই কাজটা আপনাকে নিজে থেকেই করতে হবে, যে মানুষের সামনে দাঁড়িয়ে আমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলবো, আমি মানুষ কি ভাববে, মানুষ কি বলবে, আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, মাঝখানে যদি ভুলে যায় তাহলে কি হবে, এত ধরনের কনফিউশন নিয়ে আপনি পাবলিক স্পিকিং করতে পারবেন না। আপনি চিন্তা করবেন ডু অর ডাই, যে হ্যাঁ যাই হোক না কেন বলে আসবো, যতক্ষণ সময় ততক্ষণ বলে আসবো, সময়ের আগে যদি কথা শেষ হয়ে যায় প্রয়োজনে ওই জায়গায় দাঁড়িয়ে আরো 2-4টা লাইন বানিয়ে বলে আসবো, কিন্তু সময় নষ্ট করব না। অথবা আপনার কথার মাঝখানে কোনো একটা প্রবলেম হয়েছে, দেখা গেল নতুন একজন অতিথি এসেছে, বা ইলেকট্রিসিটি চলে গেছে, বা এরকম কোন একটা ব্যাপার হয়েছে, আপনার কিন্তু সেখানে থেমে যাওয়া চলবে না, স্তব্ধ হওয়া চলবে না, বা নার্ভাস হওয়া তো অবশ্যই চলবে না। কিছু কিছু ব্যাপার আছে খুবই ভিজিবল, এই ব্যাপারগুলো কন্ট্রোলেবল না। যেমন আমরা দেখি অনেকেই ঘেমে যায়, এখন এটা হচ্ছে একটা কমপ্লিটলি ন্যাচারাল ফিজিক্যাল ফেনোমেনা। আপনি ঘামেন, এটা নিয়ে আপনি নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, বরঞ্চ আপনি ঠিকভাবে শব্দ উচ্চারণ করতে পারছেন না, কথা বলতে পারছেন না, সেটা নিয়ে আপনি টেনশন করবেন। ঘাম এটা কোনো ব্যাপারই না, আপনার চেহারায় দেখে মনে হচ্ছে আপনি এখনই মাথা ঘুরে পড়ে যাবে, এই বিষয়টা ক্রমাগত প্র্যাকটিস করবেন, চেহারা থেকে ওই ভাবটা অটোমেটিক্যালি চলে যাবে। ভয় পাওয়ার বিষয়টা যতক্ষণ পর্যন্ত কাটাতে পারবেন না, পাবলিক স্পিকিং এর যে স্কিল গুলো আছে সেগুলো কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনি ভালোভাবে ব্যবহার পারবেন না। আরো অনেকগুলো পাবলিক স্পিকিং এর জন্য স্কিলস আছে, আমি মোটা দাগে যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এরকম কিছু স্কিলের কথা এখানে বলেছি। পরে পাবলিক স্পিকিং এর জন্য কিছু স্ট্র্যাটেজিস আছে,
যেগুলোকে আমি পি স্ট্র্যাটেজি বলি, অর্থাৎ অনেকগুলো পি আছে, যে পি গুলো আপনাকে মাথায় রাখতে হবে। সেটা কি? প্ল্যান অ্যাপ্রোপ্রিয়েটলি, সময় কতক্ষণ, টপিকটা কি, কাদের উদ্দেশ্যে বলবো, কি নিয়ে বলবো, কি কি বিষয় থাকবে, এগুলো নিয়ে আপনাকে আগে থেকে প্ল্যান করতে হবে। তারপরে প্র্যাকটিস রিপিটেডলি, ওই যে কথাটা আগে বলেছিলাম, বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া পাবলিক স্পিকিংটা ডেভেলপ করার আর কোনো সহজ উপায় নাই। এরপর বলছে কি, পার্টিসিপেট উইথ ইউর অডিয়েন্স, আপনার অডিয়েন্সের সাথে কিন্তু পার্টিসিপেট করতে হবে, অর্থাৎ তারা আপনার সম্পর্কে কি ভাবছে। প্রায় সময় আমরা দেখি যে প্রেজেন্টেশন হচ্ছে বা পাবলিক স্পিকিং কম্পিটিশন হচ্ছে, বক্তা বলেই যাচ্ছে আর ওরা সবাই সামনে অডিয়েন্স যারা, তারা ফেসবুকিং করছে, মেসেঞ্জারে করছে, তাদের কোনো মনোযোগ নেই। তার মানে কি বোঝা গেল? নিশ্চয়ই যিনি স্পিকার, যিনি কথা বল, তার মনোযোগটা অন্যরা ধরে রাখতে পারছেন না, বা তার কথার ভঙ্গিটা বা তার কথার যে স্টাইলটা সেটা তার অডিয়েন্সের পছন্দ হয়নি। তাহলে অডিয়েন্সের পছন্দ হয়েছে এটা বোঝা যাবে কি করে? এটা বোঝা যাবে অডিয়েন্স যখন একেবারে পিন ড্রপ সাইলেন্সে আপনার কথা শুনবে, তাহলে সেটাকে বলা হচ্ছে পার্টিসিপেটিং উইথ ইউর অডিয়েন্স। তারপর পে অ্যাটেনশন টু বডি ল্যাঙ্গুয়েজ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনার মুখের ভাষার সাথে মিল থাকতে হবে, কম্বাইন করতে হবে। অনেকেই নানা ধরনের ভঙ্গিমায় সোজা হয়ে দাঁড়ান, কেউ বাঁকা হয়ে দাঁড়ান, কেউ পিছনে হাত দেন, কেউ সামনে হাত দেন, কেউ পকেটে হাত ঢুকিয়ে ফেলেন, কেউ ক্রমাগত খুব বেশি পরিমাণে হাত নাড়েন। এক একজনের এক এক রকমের অভ্যাস আছে। স্মার্ট অভ্যাস বলে আসলে কিছু নাই, কোনটা আপনার জন্য সুইটেবল আপনি সেটা বুঝবেন। যেমন পার্সোনালি যদি আমি আমার কথা বলি, এখানে হয়তো অনেকে ফিনান্স ডিপার্টমেন্টের আছে, তারা জানেন যে আমি ক্লাস নেওয়ার সময় কিভাবে হাত নাড়ি। এই বিষয়টা কিন্তু আমি অটোমেটিক্যালি যে করি সেটা কিন্তু না, এটা কিন্তু আমার মধ্যে ইনহেরেন্ট হয়েছে, আমার মধ্যে এসেছে। এই হাত নাড়ানাড়ির ব্যাপারটা বা এই যে হাত নেড়ে কথা বলার বিষয়টা, এটা এসেছে কখন? একেবারে সহজ একটা উদাহরণ দেই। ছোটবেলায় আমরা যখন, আমি গ্রামে বড় হয়েছি, ছোটবেলায় আমাদের বিটিভিতে, যেহেতু তখন ডিশ বা স্যাটেলাইট চ্যানেলের সুযোগ ছিল না, তো বিটিভিতে ইত্যাদি একটা ম্যাগাজিন অনুষ্ঠান আমরা দেখতাম। হানিফ সংকেতের নাম কম বেশি হয়তো অনেকে জেনে থাকবেন। তিনি খুব পার্টিকুলার একটা স্টাইলে কথা বলেন, তার হাত নাড়ার একটা খুব নির্দিষ্ট একটা ভঙ্গিমা আছে এবং সেটা তার কাছে খুব কমফোর্টেবল মনে হয় এবং যারা দেখে তাদের কাছেও মনে হয় যে হ্যাঁ এটাই ওই লোকের স্টাইল। ক্রমাগত ওই বিষয়টা দেখতে 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 আমারও কেন জানি মনে হয় যে মনের মধ্যে গেঁথে গেছে যে কথা বলার সময় হাত নাড়লে মনে হয় এটা আলাদা ধরনের একটা স্টাইল। এবং এরপরে এমন হয়ে গেছে এই বিষয়টা আমার মনের মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে এখন আমি হাত নাড়া ছাড়া কথাই বলতে পারি না। এমন অনেক সময় গেছে যে সামনাসামনি ভাইবা বোর্ডে বসে আছি, সেখানেও আমি হাত নেড়ে কথা বলছি, অথচ ভাইবা বোর্ডে কিন্তু হাত নেড়ে কথা বলার সুযোগ নেই। পাবলিক স্পিকিং কিন্তু হাত নেড়ে কথা বলাটা একটা খুবই কমফোর্টেবল একটা স্টাইল। তার মানে বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি স্থির হয়ে দাঁড়িয়ে থাকাটাও যেমন দৃষ্টি শোভন না, ঠিক তেমনি খুব বেশি নাড়াচড়া করা, স্টেজের এক কোণা থেকে আরেক কোণা হাঁটাহাঁটি করে আপনি যদি হাঁটি হাঁটি পা করেন সেটাও কিন্তু দৃষ্টি শোভন হবে না। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং। তার মানে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার পাবলিক স্পিকিংটা অবশ্যই কোনো একটা ইনফ্লুয়েন্স ফেলতে হবে, না হলে আপনি শুধু চিৎকার করে কথা বলে আসবেন কিন্তু চিল্লায়া আপনারা মার্কেট পাবেন না। তার মানে এটা হচ্ছে শুধু চিৎকার করে কথা বললেই হবে না, আপনাকে চিন্তা করতে হবে আপনার কথা যাদেরকে বলছেন তারা শুনছেন কিনা, সেই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আমরা প্রায় সময় একটা ফ্রেজ ব্যবহার করি যে এই কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের হওয়া। আপনি যদি আপনার অডিয়েন্সের মনোযোগ অ্যাটেনশনটা নিতে না পারেন তাহলে কি হয়? দেখা যায় এই কান দিয়ে ঢোকা তো অনেক পরের কথা, কানের কাছাকাছি যায় না, কি বলছেন হারামও শোনে না। তার মানে বুঝতে হচ্ছে লিস্ট এক কান দিয়ে তো শুনতে হবে, বের হওয়া তো পরের প্রশ্ন, আগে তো শুনতে হবে। তার মানে শোনার এনভায়রনমেন্টটা, ওই পজিটিভ থিঙ্কিংটা আপনাকে করতে হবে। তারপরে যেটা, সেটাকে বলা হচ্ছে পার্সোনালিটি মিররিং। এই বিষয়টা আসলে প্রত্যেকের স্বতন্ত্র নিজস্ব একটা স্টাইল আছে, এক একজন মানুষ এক এক ভাবে কথা বলে। যেমন আমি এটা পার্সোনালি কাউকে হার্ট করার জন্য বলছি না, অনেকেই দেখা যায় নিজস্ব রিজিওনাল ডায়ালেক্টের একটা টোন চলে আসে কথার মধ্যে। যেমন ধরুন ইংলিশ যখন বলা হয় মনে হয় যে তাদের নিজস্ব এলাকার ভাষাই বলছেন কিন্তু ইংলিশে বলছেন। তার মানে টোনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায় যারা পার্বত্য চট্টগ্রাম বা পার্বত্য এলাকা থেকে আসে, কারণ দেখা যায় নির্দিষ্ট একটা সময়ের পরে এই জিনিসটা তাদের মধ্যে একেবারে
খুব ইনহেরেন্ট হয়ে যায়, এটা চাইলেও আসলে বের করা যায় না। তো এটা নিয়ে কারো মন খারাপ করার কিছু নাই, বরঞ্চ চেষ্টা করতে হবে এটাকে কিভাবে আরো প্রেজেন্টেবল ওয়েতে, এটাকে আরো কিভাবে শুদ্ধ উচ্চারণের দিকে যাওয়া হয়। আপনার রিজনাল ডায়লগটা আপনি ইংলিশ বলবেন, এটা কিন্তু অপরাধ নয়, এটা খুবই অ্যাকসেপ্টেবল একটা নর্মস। কারণ হচ্ছে এই যে ইন্ডিয়ানদের ইংলিশ আপনারা যখন শুনেন, আপনারা নিশ্চয়ই ভাবেন যে ভদ্রলোক এভাবে কেন কথা বলছে, যে তিনি এত শিক্ষিত একটা মানুষ, এত ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তিনি কেন স্মার্ট ইংলিশটা বলছেন না। আসলে কিন্তু না, তিনি তার নেটিভ ইংলিশটাই বলছেন। তার মানে নেটিভ যে ডায়লগ আছে, নেটিভ যে টোন আছে, সেই টোনে উনি ইংলিশ বলছেন এবং তিনি সেটাতে গর্ববোধ করছেন। এই যে সুন্দর পিচাই বা এরকম যারা সত্য নাদেলা বা এরকম যেসব ব্যক্তিত্ব আছেন, তাদের কথাবার্তা শুনলে আপনারা বুঝবেন এত ভালো একটা জায়গায় গেছেন। তারা তো চাইলেই এমন ইংলিশ বলবেন যে মানুষ শুনলে বুঝবেও না, কিন্তু তারা তা করেন না। তারা খুব চমৎকার ভাবে নিজস্ব যে সাবকন্টিনেন্টের যে টোনটা আছে, সেই টোনেই তারা কথা বলেন। কিন্তু যেটা বলেন শুদ্ধ বলেন, টোনটা ইম্পর্টেন্ট না, শুদ্ধ বলছেন কিনা সেই বিষয়টা ইম্পর্টেন্ট। এটাকে বলা হয় পার্সোনালিটি মিররিং, অর্থাৎ আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার বিষয়টা। অর্থাৎ আপনার পার্সোনালিটি কিন্তু আপনার কথা দিয়ে বোঝা যাবে যে ওয়্যার ইজ ইউর অরিজিন। তারপরে লাস্ট ওয়ান যেটা বলছি সেটাকে বলা হচ্ছে প্রিজার্ভ রেকর্ডিংস অফ ইউর স্পিচেস। এই কাজটা করবেন এজন্যই যে আপনি একটা বিষয়ে কথা বলবেন, 5 মিনিট 10 মিনিট কথা বলবেন, কথা বলে সেটা আপনি রেকর্ড করবেন, ভিডিও করবেন, করে এরপরে নিজে সেটা দেখবেন। এই বিষয়টা কিন্তু খুব ভালো একটা প্র্যাকটিস। এই যে সেলফি তোলেন, বিশেষ করে যাদের সেলফি তোলা আছে, সেলফি তোলেন কেন তোলেন, তুলে আবার জুম করে দেখেন সব ঠিকঠাক আছে কি, ফেসবুকে আপলোড, ঠিক পাবলিক জন্য সেলফ ভিডিও করবেন, ভিডিও করবেন, ভিডিও করে আপনি শুনবেন যে আমি কিভাবে কথা শুনে নিজেরে যদি হাসি পায় তাহলে তো বসে আসবে। তার মানে কোন জায়গায় আপনাকে টক করতে হবে, কোন জায়গায় আপনাকে ইমপ্রুভ করতে হবে, এটা আপনারা খুঁজে বের করবেন কিভাবে, নিজেই নিজের কথা বুঝে নিজের কথা অ্যানালিসিস করে। যখন নিজের কথা মনে হবে ওরে সর্বনাশ কি ভালো কথা বলি আমি, যখন আত্মবিশ্বাস আসবে, তারপরে এবার 2-3 জনের একটা গ্রুপ করবেন, তাদের সামনে বলবেন, তাদেরকে বলবেন হ্যাঁ বন্ধু আমার কথা শুনে ভুল কোথাও মনে হচ্ছে, বা আমি কোনটা ভুল বলছি, বা আমার কোন জিনিসটা ঠিক করা যায় মনে, এরকম ভাবে নিজেদের গ্রুপ সার্কেলে এই গুলো হচ্ছে ডেভেলপ করার জন্য, স্কিলটা জেনারেট করার জন্য খুব সহজ কিছু স্ট্র্যাটেজি। আর আমি একটু আপনাদের কাছে যাই যে পাবলিক স্পিকে আপনাদের কার কি মতামত। আচ্ছা, এই 10 জন ছিলেন, মিস্টার শাকিল, যে 10 জন ছিলেন, তাদের মধ্যে কোনো ধরনের সিকোয়েন্স বা এরকম কিছু আছে নাকি 10 জনই একটা না? না স্যার, এরকম কোনো সিকোয়েন্স ছিল না। ওকে, বুঝতে পেরেছি, ঠিক আছে। আমি তাহলে একটু কথা বলে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি, পাবলিক স্পিকিং নিয়ে কাদের মনে কি রকম চিন্তা ভাবনা আছে। সিদ্দিকুল করিম সামিন, মিস্টার সিদ্দিক, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আপনার পাবলিক স্পিকিং সম্পর্কে আপনার মতামত কি, যে হ্যাঁ আমি কি আমার পাবলিক স্পিকিং নিয়ে আমি ভালো করতে পারি, কিভাবে আমি আমার পারফরম্যান্সটা ভালো করতে পারি, আপনি কি মনে করেন? এতক্ষণ তো আমরা থিওরিটিক্যাল অনেক কথাবার্তা বললাম, আমরা একটু প্র্যাকটিক্যাল কথাবার্তা। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আমার যে জিনিসটা সমস্যা হচ্ছে, আপনি একটা জিনিস মেনশন করেছেন, আই কন্ট্যাক্টটা। আমার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমি যখন পাবলিক স্পিকিং করি, আমার আই কন্ট্যাক্টটা কিন্তু অনেক সমস্যা স্যার। তো আমার এই জিনিস, হ্যাঁ মানে আপনি বুঝতে পেরেছেন যে জি আই স্যার। কন্টাক্টে আপনার প্রবলেম হচ্ছে, কিভাবে বুঝলেন যে আপনার জি স্যার, আমি যখন পাবলিক স্পিকিং করি তখন আমার কেন যেন একটু নার্ভাস ফিল হয়। তো আমার যখন মনে হচ্ছে আমার থেকে সবাই দেখতেছে, তো ওই সময়ে স্যার আমার মানে একটু নার্ভাস আর কি, আমি তাকাতে পারি না সবার দিকে। আচ্ছা, তো আপনার কি মনে হয় কিভাবে এই যে স্যার, আপনার এই জিনিসটা হচ্ছে আমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আপনি একটা বিষয় বলেছিলেন, আমি প্রথমে আয়নার সামনে প্র্যাকটিস করব, দেন হচ্ছে আমি আমার যে বন্ধুরা আছে 5 জন বা আমাদের যে গ্রুপটা থাকবে, গ্রুপের সামনে যখন আমি প্রেজেন্টেশনটা দিব, সেখান থেকে যদি আমার আত্মবিশ্বাসটা বাড়ে, তারপরে হচ্ছে আমি একটা মানে একটা পাবলিক ফিগারে আমি তখন দিতে পারবো, আমি আশা করতেছি। ভেরি গুড, ভেরি গুড। এই যে চমৎকার একটা কথা বলেছেন যে আপনি প্র্যাকটিস করবেন। আপনারা মনে রাখবেন
পাবলিক স্পিকিং এর অ্যান্টিবায়োটিক হচ্ছে, পাবলিক স্পিকিং এর জন্য সবচেয়ে যে ওষুধটা দরকার সেই ওষুধটার নাম হচ্ছে প্র্যাকটিস। তার মানে ক্রমাগত প্র্যাকটিসের মাধ্যমেই আপনারা আপনাদের এই নার্ভাসনেসটা কাটাবেন। কারণ একটা কথা, একই লাইন যখন বারবার বারবার করে বলবেন, সেটা যখন আপনার মনের মধ্যে গেঁথে যাবে, সেই কথা আপনি এবার একজনের সামনে বলবেন, দুজনের সামনে বলবেন, 10 জনের সামনে বলবেন। আমি সবসময় আমার স্টুডেন্টসদেরকে সাজেস্ট করি, যখন আমরা ইন্টারভিউ বা যখন আমরা ভাইভা নেই বা যখন আমরা প্রেজেন্টেশন নেই, সবসময় বলি প্র্যাকটিসটার উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। কারণটা হচ্ছে প্র্যাকটিসের উপর যখন জোর দেবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে কিভাবে আমরা ভালো পারফরমেন্স করতে পারি। আরেকজনের কাছে আমি একটু যাই। আনবিটেন, মিস্টার আনবিটেন কখন শুনতে পাচ্ছেন? স্যার ওয়ালাইকুম আসসালাম। আনবিটেন, আপনি আনবিটেন কেন? কোথাও পরাজিত হন নাই সেজন্য, কিন্তু নেমেছেন, খেলতে নেমেছেন কোথায়? হ্যালো, আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম। বুঝতে পেরেছি, আনবিটেন এই মাত্র বিটেন হলেন। হ্যাঁ, বলছিলাম কি, আপনার সবচেয়ে পাবলিক স্পিকিং এ দুর্বলতা আছে বলে কোন? আমি শুনতে পাচ্ছি না কিছু। ওকে, মিস্টার শাকিল, আমার কথা শোনা যাচ্ছে কি? আপনি তো শুনতে পাচ্ছেন না বলছেন। জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আনবিটেন ম্যাডামের ওখানে মনে হয় নেটওয়ার্ক বা এরকম কোন একটা ইস্যু। জি স্যার, শোনা যাচ্ছে। এখন শুনতে পাচ্ছেন। আপনার পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় ভয়টা বা দুর্বলতাটা কোন জায়গায়, কি মনে হয় আপনার? স্যার অ্যাকচুয়ালি প্রথম আমার পরিচয়টা দিয়ে, আর অ্যাকচুয়ালি একটা প্রবলেমের জন্য আমি নামটা চেঞ্জ করতে Okay. পারিনি। তো আমার নাম হচ্ছে ফজিলত আক্তার, ফিনান্স এন্ড ব্যাংকিং এ পড়ি। তো পাবলিক স্পিকিং আমার সব থেকে বেশি প্রবলেম যেটা, আমি নার্ভাসের থেকে বেশি ওভার কনফিডেন্স হয়ে যাই। আর যেটার জন্য আমার ভীষণ হাসি পায় যখন আমি সবার সামনে যাই। মানে আমার ফ্রেন্ডদের সামনেই আমি এই পর্যন্ত দিয়েছি, এর বাইরে দেইনি। তো এই প্রবলেমটা আমার ভীষণ হয় যে যখন আমি সবার চোখের দিকে তাকাতে যাই তখন এত বেশি হাসি পাই আমার, এটাই আমার প্রবলেম। আচ্ছা, এটা আপনার প্রবলেম না, এটা হচ্ছে আপনার ডাবল সলিউশন। এটা প্রথমে আপনাকে বুঝতে হবে। এটাকে, হাসিটাকে কখনোই প্রবলেম মনে করবেন না। এখন হাসির ডোজ যখন একটু বেশি হয়ে যায় সেটা আপনার ডাবল সলিউশন, অর্থাৎ যেখানে আপনার এক ডোজ সলিউশন দরকার সেখানে আপনার ডাবল সলিউশন হয়ে গেছে, আর দুইটা ডোজ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে হাসিটা, কান্নাটা, আপনার ফেশিয়াল এক্সপ্রেশন এগুলোকে বাদ দিন। ওভার কনফিডেন্সের কথা যেটা বলছেন সেটার উপরে জোর দিন। ওভার কনফিডেন্স বলতে এমন হতে পারে যে আপনি যা বলছেন আপনার মনে হয় যে হ্যাঁ সে তাই ঠিক। এই বিষয়টা কিন্তু আগে আপনাকে রেকটিফাই করতে হবে। আপনি তখনই মনে করবেন যে আপনি যা বলছেন তাই ঠিক যখন আপনি এটার উপরে স্টাডি করে আসবেন, রিসার্চ করে আসবেন। একটা বিষয় সবসময় মনে রাখবেন, যে কথাটা আন্দাজে বলছেন, অনুমানে জি, বলছেন, সেই বিষয়টার ক্ষেত্রে কিন্তু কখনোই কনফিডেন্স দেখানো যাবে না। এবং সেখানে আপনাকে বলে দিতে হবে যে আই অ্যাজিউম দ্যাট, আমি এভাবে করে আপনাকে আপনার ডাউটটাই বলতে। ভুল করা বা অনুমানটাকে স্বীকার করে নেওয়ার মধ্যে দোষের কিছু নেই, কিন্তু ভুলটাকে শুদ্ধ বলে মার্কেট ফেলাই এটা কিন্তু সফটওয়্যার ব্যাপারটা কোনো সমস্যা না, কিন্তু কনফিডেন্সের ব্যাপারটা, এটাকে আপনাকে কাজ করতে হবে যাতে পরে চিন্তা করার সময়টা যে হ্যাঁ আমি ওভার কনফিডেন্স কখন হচ্ছি, নিশ্চয়ই আমি এত ভালো প্রিপারেশন নিয়ে এসেছি, আমাকে এই কি আপনি ওভার কনফিডেন্স বলছেন, নাকি আপনার ওভার কনফিডেন্সের ডিফাইনটা বা ডেফিনিশনটা? জি ভাই, যে মনে হয় যে সবাই যেখানে নার্ভাস হয়ে যে এখন আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে আমি সবই বলতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু যাওয়ার বেলায় যখন বলার সময় হয় তখন কি বলতে পারেন? তখন তো ওইরকম পারি না বলতে কি, ওই যে সবাইকে দেখে তো হাসি বের হয়ে যায়। সবাইকে দেখে হাসি বের হয়েছে, বুঝতে পেরেছি। এখন হাসি বন্ধ করলে তো এটা বিশাল একটা সমস্যা হয়ে যাবে। হাসি ছাড়া প্রেজেন্টেশন বা পাবলিক স্পিকিং করা, এটা কিন্তু মানে দেখা যায় আর কি রোবোটিক মনে হয়। সো এই বিষয়টা স্যার, still she is laughing. প্র্যাকটিসের মাধ্যমে। মিস্টার মাসুদ, আপনি কিছু বলছিলেন? স্যার, স্যার ফজলত স্যার এখনো হাসছে স্যার কথা বলার সময়। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা আরেকজনের কাছে যাই। আমি র্যান্ডমলি আরেকজনকে জিজ্ঞেস করি।
তাকিব হাসান, তাকিব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? তাকিব সামিউল ইসলাম, মিস্টার সামিউল আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আমি শুনতে পাচ্ছি। ওকে, ভালো আছেন আপনি? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি, আল্লাহ ভালো আছি। মিস্টার সামিউল, পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে আপনি কি মনে করেন আপনার সবচেয়ে পাওয়ারফুল পয়েন্টটা বা স্ট্রেংথটা কি? মানে আপনার কোন জিনিসটা মনে হয় যে আমার এই জিনিসটা ভালো, বা এই পয়েন্টটা ভালো, বা এই ক্যারেক্টারিস্টিক্সটা ভালো? আমি এই ক্ষেত্রে বলবো স্যার যে আমার বডি ল্যাঙ্গুয়েজ আসলে আমি মনে করি স্যার অনেক ভালো, কারণ হচ্ছে কোন কথায় কি রকম ইয়ে হবে এটা মনে করি ন্যাচারালি আমার ভিতরে আছে। তো Good, এই বডি very good. ল্যাঙ্গুয়েজের মানে আপনি ব্যাপারটা আসলে বলতে- সমস্যা হয় না। আপনার কথার ইন্টারপ্রিটেশন আপনার বডিতে আসছে, হচ্ছে আপনার যখন যেখানে এমফাসাইজ করা প্রয়োজন, জোর দেওয়া যখন প্রয়োজন, যখন আপনার মনের মতো করে করার প্রয়োজন সেটা করছেন। তার মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট। কারণ আমি বারবার করে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে রোবটিক ফিচার থাকে, বা আপনি স্থির দাঁড়িয়ে থেকে যদি কথা বলেন কখনোই আপনার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে না, ধরে রাখতে পারবে না। ওকে, থ্যাংক ইউ মিস্টার সামিউল। হ্যাঁ, সঞ্জিদা রুম্পা, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপনার উইকনেস সম্পর্কে আপনার কি মনে হয় যে হ্যাঁ এই বিষয়টা যদি আরেকটু ভালো হতো, মনে হয় আমার পাবলিক স্পিকিং স্কিলটা আরো ভালো হতো? সর্বপ্রথম আমার উইকনেস যেটা মনে হয় যে আমি হচ্ছে স্ক্রিপ্ট ওয়াইজ কথা বলতে পারি। আমার কথাগুলো যদি ঠিক করে দেওয়া থাকে তাহলে আমি সেগুলো বলতে পারি, কিন্তু যদি আমাকে ইনস্ট্যান্টলি কোনো হচ্ছে টপিক দেওয়া হয় এবং হ্যাঁ। বলা হয় যে এই ব্যাপারটা নিয়ে হচ্ছে বলার জন্য, তো তখন আমার কথার মধ্যে একটু জড়তা চলে আসে এবং ইনস্ট্যান্ট কিছু ওয়ার্ডস আমি খুঁজে পাই না। তো সেগুলো পান। খুঁজতে গিয়ে দেখা যায় আমি একটু আটকে গেছি। আর হচ্ছে আরেকটা যে ব্যাপার হয় সেটা হলো যে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, লাইক আমার মাউথপিসের সমস্যা অথবা হচ্ছে লাইট একটু কমে গেছে, তো এই ব্যাপারগুলোতে আমি হচ্ছে একটু নার্ভাস ফিল করি। আর সেটা আমার গলার মধ্যে দেখা যায়, যেমন কাঁপতে থাকে এন্ড আমার কথার আমার মতে আমার উইকনেস। আপনি নিজের উইকনেস অ্যানালিসিস করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। একটা অ্যানালিসিস হচ্ছে, প্রথমটা কি বলেছেন আমি নিজেই উইকনেসের কারণে ভুলে গেছি, প্রথমটা কি বলেছেন? প্রথমটা বলেছি যে আমি ইনস্ট্যান্টলি কথা বলতে পারি না। ইনস্ট্যান্টলি মানে র্যান্ডম টপিক যদি দেওয়া হয় তখন কি বলবেন বুঝতে পারেন না, জি বা জি ওই সময় জি, মানে আপনার সাথে কথার সাথে মাঝে feedback আটকে আসে। যাই। জি আর দ্বিতীয়টা হচ্ছে যদি কোনো ইন্টারাপশন হয়, কথার মাঝখানে যদি কোনো ব্যাঘাত ঘটে, তাহলে আপনি আপনার যে প্রিভিয়াস পারফরম্যান্সটা সেটা কন্টিনিউ করতে পারেন না। তাহলে জি স্যার। আমরা যদি সেটা সলিউশন নিয়ে চিন্তা করি, প্রথমটা হচ্ছে, হ্যাঁ বলুন প্রথমটা হচ্ছে যে আমি কন্টিনিউয়াস মানে কোনো টপিক দিলে আমি কথা বলতে পারি না, ওয়ার্ডস খুঁজে পাই না, হারাই ফেলি। ওয়ার্ডস খুঁজে পান না। ওকে, এটার সবচেয়ে চমৎকার সলিউশন বা ইজি সলিউশনটা হচ্ছে আপনি নিজের সাথে ইংলিশে গেমস খেলবেন। সেটা কিভাবে গেমস খেলবেন একটু হোল্ড করুন, আমি আপনাদের দেখাই, ক্যামেরাতেই দেখাই, তাহলে বুঝতে পারবেন। আমি আমার ভিডিওটা অন করি। হোপফুলি আমাকে দেখা যাচ্ছে। এই যে বাংলা ডিকশনারি, আমি একটা অ্যাপস ব্যবহার করি, এই অ্যাপসটা খুবই কমন অ্যাপস, আপনারা সবাই ব্যবহার করেন, ঠিক আছে? এই অ্যাপসটা যাদের কাছে আছে, এই অ্যাপটার খুব ভালো একটা ইউটিলাইজেশন আছে। এই ইউটিলাইজেশনটা হচ্ছে আপনারা অ্যাপসটার বাম পাশে স্পিকারের সিম্বল আছে, আপনি করবেন কি, এই যে আমি আপনাদেরকে এখন করে শোনাচ্ছি, এটা গুগল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে। আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক। আমি একটা কথা বললাম, এই কথাটা ওরা আমার ভয়েস থেকে ওরা রিকগনাইজ করেছে, রিকগনাইজ করে Google Assistant, I would like to do the work. আমি যে কথাটা বলেছি সেই কথাটা কিন্তু তারা রিপিট করেছেন। তার মানে আমি যখন প্রোনাউন্সিয়েশন দাম, এই প্রোনাউন্সিয়েশনটা ঠিক আছে কিনা, ঠিকভাবে কথা বলছি কিনা, এই ব্যাপারটা কিন্তু আমরা এখানে চেক করতে পারছি। এবং এই
সফটওয়্যারটা এই অ্যাপসটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই কোন প্রোনাউন্সিয়েশনটা আমরা ভুল করছি, কোনটা কারেকশন করতে হবে, বা কোনটার আমি ভুল বলছি বা ব্রিটিশ আমেরিকান ইংলিশ এই ধরনের গন্ডগোল পাকিয়ে ফেলছি, সেটা আমরা বুঝতে পারি। যাদের কাছে অ্যাপসটা আছে তারাও চেক করে দেখবেন বা প্লে স্টোরে খুব সহজেই পাবেন। আমি আবার বলছি, সিম্পলি এখানে ওই যে মাউথ স্পিকারটা আছে গুগল অ্যাসিস্ট্যান্টের, সেটার সামনে একটা কথা বলবেন, ইংলিশে বলবেন, তারা সেটার বাংলাও দেখাবে আপনাকে, এবং সেখানে প্রোনাউন্স করার অপশন আছে। তো প্রোনাউন্সিয়েশনটা শুনবেন, শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে প্রোনাউন্সিয়েশন করছেন, এই ভদ্র মহিলা কিভাবে প্রোনাউন্সিয়েশন করছেন। আমি আরেকটা এক্সাম্পল বলি, আমি আরেকটা কথা বলি, কি কথা বলবো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাসিস্ট্যান্স, এই কথাটা আমি বললাম। Thank you very much for your kind assistance. ওই যে ম্যাডামের কথাগুলো শুনলাম, আমি শুদ্ধ বলেছি না ভুল বলেছি, খুবই সহজ এবং কমন একটা ব্যাপার। এবং এটার মাধ্যমে সুবিধাটা হচ্ছে এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড প্রতিটা শব্দের কিন্তু এখানে মিনিংটা আসছে, এবং মিনিং আসার ফলে শিখতে পারবেন। সেখান থেকে পড়া এই জিনিসটা অনেক বেশি আপনার পেশেন্সের ব্যাপার, অধ্যবসায়ের ব্যাপার। এই কাজটা হয়তো সবাই করতে পারে না, কিন্তু এই কাজটা মোবাইলে খুব সহজেই আপনি করতে পারেন, এবং আপনার ভোকাবুলারি এবং প্রোনাউন্সিয়েশন ডেভেলপ করার জন্য ফলো একটা প্রক্রিয়া। আমি নিজেই পার্সোনালি এটা ফলো করি, যে এখন শিখতে তো সব জানি, বাংলা সব প্রোনাউন্সিয়েশন ঠিক আছে, নিশ্চয় আমার মধ্যে অনেক করার জন্য, ইমপ্রুভ করার জন্য প্রায় সময় এই জিনিসটার হেল্প নিয়ে থাকি, এই অ্যাপসটা হেল্প নিয়ে থাকি। আচ্ছা, আমি আরেকজনের কাছে যাই। আচ্ছা, সঞ্জিদা ম্যাডামের আরেকটা প্রবলেম ছিলেন, ইন্টারাপশন হয় তখন দেখা যায় আগের যে সময়টা বা আগের যে ফ্লোটা সেটা তখন আর মেনটেন করা যায় না। এই বিষয়টার জন্য যে জিনিসটা করতে হবে সেই সময়টা হচ্ছে মাঝখানের যে ইন্টারাপশনটা হয়েছে, ওই ইন্টারাপশনের দিকে আপনি কখনোই মনোযোগ দেবেন না। ওইটা সলিউশন করার দায়িত্ব আপনার নয়। মাঝখানে ইলেকট্রিসিটি চলে এসেছে, নতুন একজন গেস্ট এসেছেন, বা মাঝখানে আপনার কোন মাইক্রোফোনে এই সমস্যা সমাধান করার দায়িত্ব আপনার নয়। আপনি কি করবেন? চুপ করে তখন আর অডিয়েন্সের দিকে আপনি তখন নিচের দিকে তাকিয়ে থাকবেন। ফার্স্ট যে লাইনটা আপনি বলেছিলেন তারপরের লাইনটা আপনি মনে মনে নিজের মনে জপতে থাকবেন, মনে করছেন তসবিহ পড়ছেন, এভাবে করে জপতে থাকবেন। আপনি আপনার কোশ্চেনটা এখান থেকে চেঞ্জ করলে সেখানেই কিন্তু সাথে সাথে গন্ডগোল হয়ে যাবে। তার মানে এটা একটা স্পিকিং এর যে একটা ট্রেনের মতো, মাঝখানে যদি বিরতি হয় এবং সেই সময়টাতে আপনি যদি অন্যদিকে মনোযোগ দেন, তখন দেখা যাবে আপনার পরের লাইনটাই আপনি ভুলে যাবেন। এবং একটা লাইন যদি ভুলে যান, দেখা যায় সেটা হচ্ছে নতুন করে আরো তখন ভুল হতেই থাকে, একটা মিস্টেক হলে বারবার মিস্টেক হতে থাকে। তো এই কারণে আপনাকে যেটা হবে, ট্র্যাক থেকে সরা যাবে না এবং এমন কোন কাজ করা যাবে না যার ফলে আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে। তার মানে পয়েন্টটা হচ্ছে কনসেন্ট্রেশন যে কোনো উপায়, যে যেভাবে পারেন নিচের দিকে তাকিয়ে মনে মনে পড়ে বা মনে মনে আবৃত্তি করে যেভাবে পারুন না কেন কনসেন্ট্রেশনটা রাখতে পারবেন। আরেকটা ব্যাপার, সঞ্জিদা ম্যাডাম আরেকটা প্রবলেমের কথা বলেছিলেন, সেটা হচ্ছে র্যান্ডম কোন টপিক যখন দেওয়া হয় সে কি বলবো খুঁজে পাওয়া যায় না। আপনারা প্রায় সবাই জানেন ওই যে কি ছিল ওটা, খুব সম্ভবত গরুর গল্প ছিল, যে গরু সম্পর্কিত একটা রচনা ছিল। তো সেখানে পার্টিকুলার কিছু অ্যাসপেক্ট, গরুর এই জিনিসটা আছে, গরুর এই জিনিসটা আছে, গরুকে দিয়ে এই কাজ করা হয়, সেই কাজ করা হয়, এবং সেটার একটা ডাইমেনশন আছে। ঠিক তেমনি ভাবে আপনাকে পাবলিক স্পিকিং এর জন্য একটা ডাইমেনশন তৈরি করতে হবে। ডাইমেনশন বলতে আমরা কি বুঝাচ্ছি, সেটা হচ্ছে আপনি আপনার পাবলিক স্পিকিংটাকে 4টা বা 5টা ভাগে ভাগ করবেন। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি, এখানে আপনি আপনার সম্পর্কে কথা বলবেন, কি বিষয় নিয়ে কথা বলবেন, কাদের প্ল্যাটফর্মে কথা বলবেন, এটা নিয়ে কথা বলবেন। তারপরে 2 নাম্বার হচ্ছে যে বিষয়টা, সেই বিষয়টার ওভারভিউ বা স্টেটমেন্ট, যে প্রবলেমটা নিয়ে কথা বলবেন। আপনি কি করাপশন নিয়ে কথা বলছেন, নাকি আপনি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলছেন, নাকি আপনার বাংলাদেশের ইকোনমি নিয়ে কথা বলছেন, তাহলে এই বিষয়টার উপরে স্টেটমেন্ট দেবেন। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় যে কাজটা সেটা হচ্ছে অ্যানালিসিস। এই অংশটাতে আপনি পক্ষে এবং বিপক্ষে আর্গুমেন্টস দিবেন। এটা হচ্ছে তৃতীয় ধাপ। যে বিষয়টাই হোক আপনি এইভাবে ধাপে ধাপে আপনার চিন্তা ভাবনাটাকে সাজাবেন। তাহলে প্রথমে বলেছি ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে স্টেটমেন্ট, তৃতীয় যেটা সেটাকে আমরা বলেছি অ্যানালিসিস, চতুর্থটা হচ্ছে কনক্লুশন। এইবার খুব স্বাভাবিকভাবে যে কোনো একটা অংশ বা যে কোনো একটা দিকে আপনার একটা মতামত আছে, ওপিনিয়ন আছে,
কেন সেই অপিনিয়নটা সেটা ব্যাখ্যা করবে, এটা হচ্ছে চতুর্থ। আর লাস্ট ওয়ানটা হচ্ছে ফিডব্যাক, অথবা যেটাকে আমরা কনক্লুশন বলতে পারি। অর্থাৎ হচ্ছে পরে আপনি আপনার কথার যে ফিডব্যাকটা সেটা নেবেন, যে আপনার অডিয়েন্স যারা তারা কি ভাবছেন। তাহলে যে টপিকটাই দেয়া হোক না কেন, আপনি প্রথমে কি করবেন, এই 5টা বোল্ড পয়েন্টের মধ্যে ভাগ করে ফেলবেন। হ্যাঁ, যে আমাকে এই বিষয়গুলো, মনে করুন করাপশন নিয়ে কথা বলবেন, প্রথমে ইন্ট্রোডাকশন। কি ইন্ট্রোডাকশন? প্রথমে বলবেন হ্যাঁ যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলছি তাদেরকে ধন্যবাদ, আমি অমুক জায়গা থেকে অমুক ডিপার্টমেন্টে এই করি, আবুড়ি জাবুড়ি এইসব কথাবার্তা বলবেন। ইন্ট্রোডাকশনটা শেষ, এরকমই 30 সেকেন্ড চলে যাবে। এরপর বলেছিলাম কি স্টেটমেন্ট। হ্যাঁ, টপিকটা কি ছিল বললাম, মনে করেন করাপশন। তাহলে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির কারণে বাংলাদেশের মানুষের নৈতিক মূল্যবোধ কমে যাচ্ছে, এরকম মনে করেন একটা স্টেটমেন্ট। তাহলে এই স্টেটমেন্টটা পজিটিভ স্টেটমেন্ট নাকি নেগেটিভ স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা গুরুত্বপূর্ণ কতটুকু বা এটার প্রভাব কতটুকু, এটা নিয়ে 2, 3, 4 লাইন বললেন। তাহলে আরো 10, 20, 30 সেকেন্ড গেল। তারপর আসেন অ্যানালিসিস। ভালো হলে কেন সত্যি, হলে কেন সত্যি, মিথ্যে হলে কেন মিথ্যে, বা অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যে হলে কেন অর্ধেক, কেন মিথ্যে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি আপনার জাস্টিফিকেশন দিবেন। তাহলে বিষয়টা হচ্ছে স্ট্রাকচারটা নিজে থেকে ঠিক করে রাখবেন, সেটা এখানে ফিট করবেন। অবশ্যই আপনার সচরাচর আপনারা যেহেতু ইনিশিয়াল লেভেল আছেন, আপনাকে 5 মিনিট 10 মিনিট সময় দেন। ওই 10 মিনিটের মধ্যে স্ট্যাটিস্টিক্স কি, ইনফরমেশন কি, যে এই বিষয়ে কি কি স্ট্যাটিস্টিক্স আছে বা নিউজ পেপারে কি কি কথাবার্তা আছে খুঁজে নিয়ে সেগুলো আপনি নোট ডাউন করুন। একটু পরপরই কোনো না কোনো একটা কারণে ইন্ট্রোডাকশন হচ্ছে। আমি কি কথা বলছিলাম? মিস্টার শাকিল আছেন কি? মিস্টার শাকিল মাত্র জয়েন করেছেন, উনি হয়তো বলতে পারবেন না। সঞ্জিদা ম্যাডাম, আমি লাস্ট কি নিয়ে কথা বলছিলাম? স্যার আপনি বলছিলেন যে হচ্ছে আমাদের কথার যে টপিক গুলো সেগুলো নিয়ে আর কি, হচ্ছে আমি একটা টপিক আপনার দেওয়া হলে সেটা। প্রবলেমের জন্য যে সলিউশন দেওয়ার চেষ্টা করেছি, আপনি কি বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আমার আরেকটি প্রশ্ন আছে, সেটি হলো যে হ্যাঁ, বলুন। আমরা যখন হচ্ছে মানে আই কন্ট্যাক্ট নিয়ে অনেক বেশি সমস্যায় পড়ে যাই। তো আই কন্ট্যাক্ট আসলে হয় যে আমরা অপরিচিত মানুষের সাথে আই কন্ট্যাক্ট করতে পারি না। তো যখন দেখা যাবে যে আমার সামনে হচ্ছে 50 জন অথবা 60 জন আছে এবং তাদের মধ্যে আমি কাউকেই চিনি না, তো সমস্যাটা ক্রিয়েট হয় যে তাদের দিকে তাকিয়ে যখন আমি কথা বলি আমার কাছে অনেক হচ্ছে এম্বারেসিং ফিল হয়। তো এইটা করার জন্য কি কোনো সলিউশন আছে যে আমি যেন তাদের সাথে আই কন্ট্যাক্টটা মেইনটেইন করতে পারি? এটা করার সবচেয়ে ইজিয়ার এবং হচ্ছে অর্থোডক্স একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে আই কন্ট্যাক্টটাকে আমরা একটু ডিফাইন করি। আই কন্ট্যাক্ট মানে যদিও বোঝানো হয় যে চোখে চোখ রাখা, এটা কিন্তু সবসময় প্রযোজ্য না। আপনি যখন ডায়াসে দাঁড়িয়ে কথা বলেন, ইন্ডিভিজুয়াল ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন আই কন্ট্যাক্ট করা মানে যে তার চোখে চোখে তাকাতে হবে এরকম কিন্তু নয়। আই কন্ট্যাক্ট মানে এখানে আসলে মোটা দাগে যেটা বোঝায় সেটা হচ্ছে অডিয়েন্সের দিকে তাকানো। তো ইউজুয়ালি আমি আমার স্টুডেন্ট লাইফে যে কাজটা করতাম, আই কন্ট্যাক্ট হিসেবে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে আমি ঠিক মাথার একটু উপরে তাকাতাম। অর্থাৎ আমি আমার অডিয়েন্সের দিকে তাকাচ্ছি, আমার অডিয়েন্স খুব স্বাভাবিকভাবে আমার চেয়ে একটু লো গ্রাউন্ডে আছে। ডায়াসে যখন আমি দাঁড়াবো খুব স্বাভাবিকভাবে আমার অডিয়েন্স আমার চেয়ে একটু নিচু জায়গায় থাকে। তো আমি যখন উপর থেকে তাকে দেখি, আমি কি করি, তার চোখে তাকাই না, আমি তার মাথা, কপাল বা এর একটু উপর দিকে তাকাই। এবং এই সময় কন্টিনিউয়াসলি আমি আমার মাথাটা ঘুরাতে থাকি। একটা জায়গায় নির্দিষ্ট সময় ধরে আমি আমার মাথাটা আটকে রাখি না, অর্থাৎ হচ্ছে দৃষ্টিটা এক জায়গায় আটকে রাখি না, ক্রমাগত মাথাটা ঘুরতে থাকে। আপনি আজকে সেশনের পরে আপনি এটা প্র্যাকটিস করে দেখবেন। সেটা কিরকম প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে আপনি আপনার রুমে বসে আপনার সামনে যে জিনিসগুলো আছে সেগুলোর দিকে তাকাবেন, কিন্তু আপনার চোখ কোন একটা জিনিসে আটকে থাকবে না, ক্রমাগত ঘুরছে। তাহলে একটু পরেই দেখবেন জিনিসগুলো যে সামনে আছে, মানুষগুলো যে সামনে আছে, সেই ফিলিংসটা হবে বটে, কিন্তু কারো দিকে আপনি চোখে চোখে তাকিয়ে আছেন সেই ফিলিংসটা হবে না। এই জিনিসটা প্র্যাকটিক্যালি সবচেয়ে সহজভাবে করা যায় ক্লাসে দাঁড়িয়ে। আপনার স্টুডেন্টরা বা আপনার স্টুডেন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনার ক্লাসমেটরা যখন ক্লাসে বসে থাকবে, তখন আপনি কি করবেন, ইচ্ছাকৃতভাবে একবার প্ল্যাটফর্মে যাবেন, কথা বলবেন না, আপনি আপনার ক্লাসমেটদের দিকে তাকাবেন কিন্তু চোখে চোখে না, তাদের দিকে ক্রমাগত দৃষ্টিটা ঘোরাতে থাকবেন। খেয়াল করবেন কারো দিকে বা কোনো একটা জায়গায় 1 সেকেন্ডের বেশি যাতে দৃষ্টিটা আটকে না থাকে। একটা পর্যায়ে যে দেখবেন মানুষগুলো যে সামনে আছে, এটা ফিলিংসটা আপনার কাছে আছে বটে, কিন্তু কার দিকে তাকিয়ে আছেন বা কে আপনার দিকে চোখে চোখ তাকাচ্ছে সেটা কিন্তু তখন আপনার মস্তিষ্ক আর পিক করবে না। এটা সায়েন্টিফিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ শব্দ আছে, আমি এই মুহূর্তে শব্দটা মনে করতে পারছি না। তার মানে এটা হচ্ছে আমার চোখের যে দৃষ্টিটা এটাকে রিফ্লেক্ট করা, অর্থাৎ সরাসরি তাকিয়ে না থেকে
ক্রমাগত যদি মুভ করি, পার্টিকুলার একটা অবজেক্ট, পার্টিকুলার একটা বস্তু আমাদের চোখে তখন আটকায় না। আচ্ছা, আমি খুব সম্ভবত বলতে ভুলে গিয়েছিলাম, মিস্টার মাসুদের একটা প্রবলেমের কথা বলেছিলেন যে নার্ভাস হয়ে যাওয়ার বিষয়টা। আমি সবসময় যে কথাটা বলি সেটা হচ্ছে প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। এটা ছাড়া নার্ভাসনেস কাটানোর আর কোনো ওষুধ নাই। যে কেউ যদি বলে যে হ্যাঁ প্র্যাকটিস ছাড়া নার্ভাসনেস কাটানো যাবে, তিনি মিথ্যা কথা বলেছেন, অথবা তিনি কোনো অলৌকিক উপায়ে কাটিয়েছেন। তার মানে নার্ভাসনেস কাটাতে হলে সবচেয়ে বেশি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে কেবলমাত্র নিজে একা একা করলেও কিন্তু হবে না। একা যখন মোটামুটি স্টাবলিশড হয়ে যাবে, একা মোটামুটি যখন কনফিডেন্ট হয়ে যাবে, তখন 2 জন 4 জন 5 জন এইভাবে আস্তে আস্তে আপনার অডিয়েন্স বাড়াবেন। সবচেয়ে ভালো হয় 3 জন বা 5 জনের একটা ফ্রেন্ডদের মধ্যে গ্রুপ করে নিয়ে তাদের সাথে প্র্যাকটিসটা করলে অনেক ডেভেলপ হবে। এবং সেটা আরেকটা কাজ করা, যেহেতু আপনারা ক্লাবের সাথে অনেকে হয়তো জড়িয়ে আছেন বা অনেকে নানা ধরনের ক্লাবের সাথে অ্যাসোসিয়েশন আছে, নিজের ক্লাসমেটদের বাইরে যাদের সামনে আপনি সবসময় কমফোর্ট জোনে থাকেন, তাদের বাইরে অন্য ডিপার্টমেন্টের বা সিনিয়র জুনিয়র মিলে যদি একটা গ্রুপ করা যায়, সেটা আরো ভালো, আরো চমৎকার একটা ওষুধ হবে। আচ্ছা, আমার লাস্টের যে স্লাইড গুলো আছে সেগুলোর কথাগুলি আমরা আসলে এতক্ষণ বলছি। এবার আসেন কোশ্চেন এবং আনসার। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই যে সেশন নিলাম, কথাবার্তা অনেক কিছু বলে ফেলেছি। আমি এতক্ষণ অ্যাকচুয়ালি কথা বলবো ভাবিনি, কিন্তু বলতে গেলে আসলে অনেক কথা চলে আসে। শিক্ষক সমাজে এটা একটা সমস্যা যে মাইক্রোফোন পেলে আর ছাড়তে ইচ্ছে করে না। আমার মনে হয় না মিটিংটা এতক্ষণ হওয়ার জন্য বা সেশনটা এতক্ষণ হওয়ার কথা ছিল, তারপরেও যথেষ্ট সময় নিয়ে ফেলেছি। এবার আপনাদের পালা। আপনাদের কারো কোনো প্রশ্ন যদি থেকে থাকে আমাকে নির্দ্বিধায় করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার দিদার, কন্টিনিউ। জি স্যার। স্যার, আমার একটি প্রবলেম হচ্ছে যে আমি যখন কোথাও লেন্দি স্পেস দিতে যাই, সেক্ষেত্রে আমার স্পেসটা অনেক ছোট হয়ে যায়, প্লাস হচ্ছে যে আমি যে কথাগুলো বলবো অনেক শব্দ খুঁজে পাই না। ওকে। আর তার পাশাপাশি হচ্ছে যখন লেন্দি স্পেস দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে যে অনেক সময় হওয়ার পরে আমার ভোকালে একটু সমস্যা হয়, অর্থাৎ কণ্ঠস্বর ভেঙে ভেঙে আসে। তো সেটা যদি একটু সলিউশন বলতেন স্যার। থ্যাংক ইউ মিস্টার দিদার ফর ইউর কোয়েশ্চেন। যেটা বলছিলাম, মিস্টার দিদারের সমস্যাটা খুব সহজ একটা সমাধান আমি এভাবে সাজেস্ট করতে পারি। সেটা হচ্ছে ভোকাবুলারি বাড়ানোর জন্য আমি একটা পদ্ধতি ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে অ্যাপস ব্যবহার করা। এর পাশাপাশি অনেকে বলে প্রতিদিন 5টা বা 10টা শব্দ শেখা, এই কাজটাও আপনি করতে পারেন। সেটাও খুব সহজ একটা পদ্ধতি। আপনি যে কথাটা বললেন সেটা হচ্ছে লম্বা সময় ধরে কথা বলতে গেলে কথা খুঁজে পান না। এটার জন্য যে কমন মেথড মানুষ ব্যবহার করে সেটা হচ্ছে ক্লজ ব্যবহার করা। ক্লজ ব্যবহার করা মানেটা কি? অর্থাৎ হচ্ছে সেন্টেন্সের সাথে কিছু জিনিস জুড়ে দেওয়া। হ্যাঁ, যেমন আপনারা আমার কথা খেয়াল করলে বুঝতে পারবেন, আমি ইচ্ছাকৃতভাবেই প্রায় সময় কথা লম্বা করি। তাহলে পরে আমরা বুঝতে পারলাম, তাহলে পরে আমরা বুঝতে পারলাম। আমি চাইলে তাহলে আমরা বুঝতে পারলাম এভাবে বলতে পারলাম, কিন্তু না বলে আমরা বলছি তাহলে পরে আমরা বুঝতে পারলাম। আমি বাংলাতে যখন কথা বলছি তখনই দেখবেন এই যে একটা কথাকে ক্রমাগত লম্বা করছি, এই শব্দগুলো কিন্তু আমি পারি, এগুলো আমাকে নতুন শব্দ খুঁজে বলতে হবে না। তো এরকম ইংলিশেও ক্লজ ব্যবহার করে কিন্তু এই কাজটা করা যায়। আপনি 25টা থেকে 30টা ক্লজ শিখে নেবেন এবং কোন ক্লজটা কোথায় ব্যবহার করা হয় সেটা একেবারে ভালোভাবে জেনে নেবেন। এরপরে কি করবেন, যে সেন্টেন্সটা বলবেন তার সাথে এই ক্লজ গুলো লাগিয়ে দেবেন। আমি আপনাকে এক্সাম্পল দিই। মনে করুন আমি কথা বলছি, ফর দ্যাট রিজন আই উড লাইক টু এক্সপ্রেস দ্যাট, বললাম। এই লাইনটা আপনি শিখে রাখলেন, কিছুক্ষণ পর পর এটা ব্যবহার করবেন। ফর দ্যাট রিজন, দেয়ারফর, হোয়াটএভার, ইন মাই ওপিনিয়ন, আই লাইক টু সে দ্যাট। এইভাবে করে কিছু ক্লজ যখন শিখে রাখবেন, আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস, এরকম কিছু কথা যখন শিখে রাখবেন, প্রতিটাই কিন্তু 2 থেকে 3 সেকেন্ড করে সময় নিচ্ছে। আপনি যে কথাটা বলছেন তার সাথে এটা জুড়ে দিন। আপনি বলছেন যে বাংলাদেশ ইজ ইনক্রিজিংলি ডেভেলপিং, বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করছে। দ্য প্রেজেন্ট সিনারিও অফ বাংলাদেশ স্টেটস দ্যাট, বলে দিলেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা বলছে যে বাংলাদেশ ইজ ইনক্রিজিংলি ডেভেলপিং। তাহলে আপনার লাইনটা একটাই, কিন্তু তার সাথে ক্লজ জুড়ে দিলে 2 বা 3টা সেকেন্ড আপনি বেশি কথা বললেন। এইরকম অনেকগুলো 25টা বা 30টা ক্লজ শিখলে আপনি 10 মিনিট না, আপনি 15 মিনিট 20 মিনিট কথা বলতে নির্দ্বিধায় বলতে পারবেন, স্বাচ্ছন্দ্যে বলতে পারবেন। তবে ওই জিনিসটা মাথায় রাখবেন, মানে যেটা ব্যবহার করা সেখানেই সেটা ব্যবহার করবেন। সুতরাং এর জায়গায় অতএব, অতএবের জায়গায় সুতরাং বললে মাঠে মারা যাবে প্ল্যানটা। সো এই জিনিসটা একটু ক্লারিফাই করে ভালোভাবে শিখে নিলে সব জায়গায় এগুলো ফিট করতে পারবে। আবার একটা বা দুখানে পর ওটা কিন্তু দৃষ্টিকটু। 25টা বা 30টা, অত বেশি যদি নাও পারেন 15টা বা 20টা শিখলেও দ্যাট ইজ মোর দেন এনাফ।
মিস্টার দিদার, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এবার আর কারো কোনো প্রশ্ন, কোয়ারি বা কোনো ধরনের সাজেশনস? জি স্যার, আমার ছোট একটা আমার ইসরাত জাহান কিছু বলছিলেন কি? জি স্যার, স্যার আমার পাবলিক একটু স্পিকিং loudly করতে গেলে আমার একটু সমস্যা দেখা দেয়। স্যার আমি যখন কথা হ্যাঁ, বলতে কি চাই সমস্যা দেখা সাধারণত, দেয়? তো আমি কথা বলা স্টার্ট করার পর মনে হয় যে সবাই আমার দিকে তাকায় আছে, এই জিনিসটা হুম। আমার মনে হয়, আর হচ্ছে আমি ভুলে যেতে থাকি তখন। আরেকটা জিনিস বুঝতে হয় পেরেছি। সেটা হচ্ছে সঞ্জিদা ম্যাডাম আমি যে কথাটা কথা বলার বলেছিলেন এটার থেকে সাথে কিন্তু আপনার প্রবলেমটা মিলে যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমি যখন কথা বলি তখন আমার কথা বলার থেকে আমার হাত নাড়ানোর দিকে মনোযোগটা বেশি চলে যায়, তাই আমার কথা বলার মধ্যে একটু সমস্যা হয়ে যায়, ভুলে যেতে থাকি তখন। বুঝতে পেরেছি। আচ্ছা, ইসরাত জাহান, আপনি প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে আপনি হাত নাড়াছাড়া কথা বলতে প্র্যাকটিস করবেন। বুঝেছেন ব্যাপারটা? প্রথম কি কাজ করবেন? আচ্ছা স্যার। হাত নাড়াছাড়া, জি স্যার, হাতের কোনো ধরনের হাত মুভমেন্ট নাড়াচাড়া ছাড়া কথা কথা বলা বলবেন। প্র্যাকটিস করবো। হ্যাঁ, তার মানে প্রথম সমস্যার সমাধান পাওয়া গেল যে হাত নাড়াছাড়া বলবেন। যখন আপনি হাতটাকে কন্ট্রোলে নিয়ে আসবেন তখন আস্তে আস্তে আবার মুভমেন্টে যাবেন। তার মানে প্রথমে প্রয়োজনে আপনি হাত আপনার পিছনে বেঁধে রাখবেন, বেঁধে রেখে কথা বলার প্র্যাকটিস করবেন। যখন একটা সময় বুঝবেন যে আপনার 100% কন্ট্রোল এসেছে, এরপরে এবার হাতের মুভমেন্টের দিকে যাবেন। দ্বিতীয় যে কথাটা, এই প্রবলেমটা আমি আগেও বলেছি, অডিয়েন্সের দিকে তাকানো মানে অডিয়েন্সের চোখে চোখে তাকানো কিন্তু নয়। আপনি অডিয়েন্সের গলায় তাকাবেন, কপালে তাকাবেন, চোখে তাকাবেন না। একদম সহজ কথা বলছি। গলায় তাকাবেন, চোখে তাকাবেন, অডিয়েন্সের সামনে ব্যাগের দিকে তাকাবেন, অডিয়েন্সের কপালে তাকাবেন, মাথার পিছনে তাকাবেন, কিন্তু অডিয়েন্সের দিকে তাকাবেন এবং এক জায়গায় 1 সেকেন্ডের বেশি আটকে থাকবেন না। ক্রমাগত মাথাটা ঘুরাবেন। মনে করবেন যে আপনার মাথাটা হচ্ছে লাটিম, আপনার মাথাটা লাটিম কিন্তু ঘুরে অর্ধেক, অর্থাৎ শুধু অডিয়েন্সের দিকে ক্রমাগত ঘুরতে থাকবেন এবং একটা ছন্দের মধ্যে ঘুরবেন, তাহলে এটা দৃষ্টিকটু দেখাবে না। তার মানে অর্থাৎ ডান দিক থেকে বামে, বাম দিক থেকে ডানে, এইভাবে ক্রমাগত ঘুরলেই বোঝা যাবে যে ইউ হ্যাভ ইউর কনফিডেন্স এবং আপনি ক্রমাগত চোখে চোখে না থাকলে এই জিনিসটা বলতে বলতে আস্তে আস্তে আসবে এবং একটা সময় আপনি যে নিজেই দেখতে পাবেন যে চোখে চোখে তাকালেও সমস্যা হচ্ছে না। তবে সেই ব্যাপারটা করার জন্য আগে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসটা 1 জন 2 জন 5 জন 10 জন এরকম করে আস্তে আস্তে বাড়াতে হবে। ইসরাত ম্যাডাম, বুঝতে পেরেছেন কি? জি স্যার, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? আই থিংক আমাদের মেম্বারদের মোটামুটি আর কারো কোনো প্রশ্ন নাই। পাবলিক স্পিকিং ইটস আ ব্রড কনসেপ্ট। এটা নিয়ে কথা আসলে যদি বলতে যাওয়া হয় ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায় এবং সমস্যা অনেক ধরনের সমাধান সাজেস্ট করা যায়। তবে আমি আমার ক্যামেরাটা একটু অন করি, একটু সময় দিন। হ্যাঁ, তো আসলে মূল যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে আত্মবিশ্বাস, তারপরে হচ্ছে আপনার ক্রমাগত প্র্যাকটিস। এই দুটো হচ্ছে আপনার ফান্ডামেন্টাল পিলার। এই কাজগুলো যদি করেন তাহলে পরে বাকি সমস্যাগুলা সমাধান করা কোনো ব্যাপারই না। প্রথমটা হচ্ছে আত্মবিশ্বাস, আপনি কথা বলতে পারবেন, আপনার কথা আপনার অডিয়েন্সরা মনোযোগ দিয়ে শুনবে। এই আত্মবিশ্বাসটা, এই পজিটিভ ভাইব থাকাটা খুবই জরুরি। এবং দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস। ক্রমাগত যখন ডেডিকেশন দিয়ে প্র্যাকটিস করবেন, খুব চমৎকার ভাবে আপনি শিখে ফেলতে পারবেন এবং আপনার পারফরম্যান্স লেভেল অনেক ভালো হবে। I think that is all for today. Thank you very much for your kind patience. যারা আজকে সেশনটা আয়োজন করেছেন তাদেরকে আবারও আমি ধন্যবাদ জানাতে চাই এবং আপনারা সময় নিয়ে আমার কথা শুনেছেন। আমার কথায় প্রেজেন্টেশন, আমি আসলে এইভাবেই কথা বলি, সেটা ক্লাসে হোক বা এভাবে হোক। হয়তো অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লেগেছে তাদের ধন্যবাদ, যাদের ভালো লাগেনি তাদেরকেও ধন্যবাদ যে অন্তত যতটুকু সময় ছিলেন ততটুকু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং অবশ্যই চমৎকার একটা ফিউচার কামনা করছি। আমি আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ যখন আমাদেরকে সুযোগ দেবেন, ফিজিক্যাল ক্লাস যখন শুরু হবে, কোনো না কোনো প্রোগ্রামে দাঁড়িয়ে আমি শুনবো যে চমৎকার ভাবে আপনারা কথা বলছেন। আমি মুগ্ধ হচ্ছি যে আমার ইউনিভার্সিটি স্টুডেন্টরা এত ভালো কথা বলে, এটা আমার গর্বের যাতে বিষয় হয়, সে প্রত্যাশা আমি রাখছি। আজকে তাহলে এতটুকুই থাক।
Thank you very much again, once again. Wish you a very good luck. Mr. Shakil, can you join with us, please? ওকে স্যার, কিছু টেকনিক্যাল প্রবলেম এবং নেটওয়ার্ক প্রবলেমের কারণে শাকিল আমাদের সাথে জয়েন হতে পারছে না। তো এই সেশনটা আমি কন্টিনিউ করছি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের মাঝে এত অসাধারণ একটি সেশন আমাদের উপহার দেওয়ার জন্য। এবং অসাধারণ, আচ্ছা। সেশনটা জি স্যার, অবশ্যই অসাধারণ ছিল স্যার। জি, জি স্যার। এলিজা, কন্টিনিউ। জি স্যার, সেশনটা খুবই ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং ছিল। আমরা পাবলিক স্পিকিং নিয়ে খুঁটিনাটি অনেক কিছু জানতে পেরেছি এবং আমাদের যে প্রবলেম ছিল সেগুলো সলিউশন আমরা খুঁজে পেয়েছি। তো আমি আশা করি আমাদের যে টপ 10 পার্টিসিপেন্টস আছে তারা ফাইনালের জন্য এটা খুবই হেল্পফুল হবে এবং আমাদের সবার ফিউচারের ক্ষেত্রে সেটা অনেক হেল্পফুল হবে। তো আমি এই সেশনে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সবসময় থাকার জন্য, আমাদের ক্যারিয়ার ক্লাবকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য এবং এই করোনাকালীন এরকম একটা পরিস্থিতিতেও আমাদের জন্য কিছু সময় আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। আর এই মুহূর্তে আমি আমাদের যে টপ 10 পার্টিসিপেন্ট আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এত সুন্দরভাবে মনোযোগ দিয়ে আমাদের এই সেশন পার্টিসিপেট করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ এবং আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ক্যারিয়ার ক্লাবের পক্ষ থেকে এবং অল দ্য বেস্ট ফর দ্য ফাইনাল রাউন্ড। তো থ্যাংক ইউ সো মাচ এন্ড আমাদের সেশন আজকে এখানেই শেষ। তো গুড নাইট এভরিওয়ান। Okay, thank you everybody. Assalamu alaikum.